ছোটবেলা থেকে যেখান থেকে বলার আপনি বলুন প্লিজ। ছোটবেলা থেকে শুরু করতে হচ্ছে, আগে আমার আম্মুর দিক থেকে শুরু করি, যে কারণ আমার আম্মুর পর থেকে আম্মু হচ্ছে একটা নোয়াখালীরই একটা সদরের একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে। আমার নানাও হচ্ছে একজন সাংবাদিক ছিল। তো ওই হিসেবে ওনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। আমার নানুর বাবা ছিল ইঞ্জিনিয়ার, নানুরা সবাই। কিন্তু আম্মু অত পড়াশোনা করার সুযোগ পায় না, ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করে। তো ক্লাস 10-এ সাবজেক্ট খারাপ হওয়ার পর আম্মুর আর পড়াশোনা করায় না। আর আম্মু নিজে থেকে আগ্রহ ছিল না, আম্মু কাজের মাধ্যমে ছিল সবসময়, যে ঘরের কাজ করবে এই। তারপরে আম্মুর হচ্ছে 3 বোন 2 ভাই। তো আম্মুর পর্যায়ক্রমে আম্মুর বিয়ে হয় হচ্ছে ফেনী জেলায় একজন আদম ব্যবসায়ীর কাছে বিয়ে হয়। তাই সেটা নানা জানতো না যে আম্মুর মানে যাকে মেয়েকে বিয়ে দিচ্ছে ছেলে আবার যে আদম ব্যবসা করতে, জানে যে বিজনেস করে, MA পাস ছেলে। কিন্তু উনি জীবিকার তাগিদে আদম ব্যবসা করতো, বিদেশের লোক আনা, চিটিংবাজিও ছিল। তো নানা আবার এটা পছন্দ করতো না, কারণ নানা হচ্ছে অনেস্ট লোক, তারপরে আবার হচ্ছে মিডিয়ায় কাজ করে। নানা এটা কোনোভাবে নিতে পারতো না। তারপরে যাই হোক, মেয়ে বিয়ে দেওয়ার পরেও আম্মুরদের ঘরে হচ্ছে কি, আম্মুর সংসারের মানে আম্মু হচ্ছে সদরের নোয়াখালীর, আর আম্মুর বিয়ে হচ্ছে ফেনীতে, মোটামুটি অনেকটা দূর, অন্য একটা জেলা। তো ওইখানে বিয়ে হওয়ার পরে আম্মুর বিয়ে হওয়ার 13 বছর কেটে যায়, কোনো সন্তান হয় না। মোটামুটি এদিক থেকে কিন্তু আম্মু খুব একটা অশান্তিতে ছিল, মানে শ্বশুর বাড়ির থেকে অনেক কথা শুনতো, আবার এখানে বাড়িতে আসলে অনেক কথা শুনতো যে কেন ছেলে মেয়ে হয় না। তারপরে হচ্ছে এখানে আব্বুর দিক থেকে আম্মু কিন্তু হ্যাপি না। আব্বু আদম ব্যবসা করে, 6 মাস থাকে পালানো, 6 মাস থাকে বাড়িতে। কিন্তু আব্বুর একটা কি, ওনাদের আব্বুদের ফ্যামিলি আবার পুরাটাই শিক্ষিত। আব্বু আবার আমাদের ওখানে ফেনী জেলার সেক্টর কমান্ডার ছিল, মুক্তিযোদ্ধা। তো মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার থাকা অবস্থায় উনি, তারপরে ওই সময় আর ওই যে মুক্তিযুদ্ধের অতটা মূল্যায়ন করা ছিল না, ওনার জীবিকা ছিল না, তো উনি আদম ব্যবসায়ী করতো। তারপরে আম্মুর অতটা খরচ বিয়ার করতো না, অনেক ফ্যামিলিতে শ্বশুর বাড়িতেই যে আমার দাদি করতো, কোন রকম মানে খাওয়া দাওয়া চলতো আর কি। আম্মু কোনোভাবে করতো না, যে ফ্যামিলি থেকে আসতো ওই ফ্যামিলি ভাবে। তারপরে আম্মু কিন্তু হ্যাপি ছিল, এটা কি দাদু আদর করতো। তো আম্মু যখন 13 বছর পর্যন্ত কোনো ছেলে সন্তান হয় না, আব্বু কি করলো, কোথা থেকে একটা মেয়ে এনে দিল, 7 মাস বয়সের, ছোট্ট একটা 7 মাস বয়সের মেয়ে। আম্মু জানে না যে কোত্থেকে এনে দিচ্ছে, কিন্তু আম্মু খুবই এক্সাইটেড, কারণ আম্মু হচ্ছে বড় খালা, মেজো খালা, বড় মামি, ওদের যত ছেলে মেয়ে হয়েছে সবগুলো ছেলে মেয়ে কিন্তু আম্মু মানুষ করছে। আম্মু একদম কোলে পিঠে খাওয়ানো সবকিছু আম্মু করছে। আম্মু বাচ্চাদের প্রতি খুব এক্সাইটেড ছিল, আর ওই বাচ্চাদের খুব আদর করতো। তো যখন একটা 7 মাস বয়সের বাচ্চা দেয়, আম্মুর বলে যে কি এটা আজকে থেকে তোমার। আম্মু আর কিছু জিজ্ঞেস করে না, আম্মু শুধু জিজ্ঞেস করছে যে মেয়েটা তো আমার। হ্যাঁ বুঝলাম, পুরো কাগজপত্র করে নিয়ে আসছো? হ্যাঁ কাগজপত্র করে নিয়ে আসছি, মেয়েটা হচ্ছে আজকে থেকে তোমার, এটা আমাদের মেয়ে, আমরা বড় করব। তারপরে ওই 7 মাস বয়সের মেয়ে, আম্মু জিজ্ঞেস করে যে মেয়েটার টাইম অফ বার্থ কবে। তো বললো যে, আমি ওর মাকে জিজ্ঞেস করলাম যখন আনি, তখন ওর মাকে জিজ্ঞেস করলাম, বললো যে কি 1998 সালের 15 নভেম্বর। তো আম্মু এটা আবার লিখে রাখে। তারপরে হচ্ছে বাচ্চাদের ছোট যখন থাকে, আবার যে হাম বা নিউমোনিয়ার জন্য টিকা দেওয়া হয়, 5টা বা 7টা সামথিং, ঠিক জানি না। তো ওই টিকা দেওয়ার জন্য ওই টিকার কার্ডে ডেটটা উল্লেখ করে রেখে দেয়। তারপরে হচ্ছে আম্মু আমাকে বড় করতে, কিন্তু আব্বু আবার দিয়ে যায়, আর খবর নেই বাচ্চার, আর খোঁজ খবর নেয় না, আবার পালানো, টাকা মেরে দেয়, এই সেই, বিদেশে ও আসে, ওর টাকা মেরে দিচ্ছে, এইসব ঝামেলার ভিতরে নানা এইসব সহ্য করতে পারে না। অনেক এক পর্যায়ে ফেনী থেকে লোক নোয়াখালী সদর পর্যন্ত পৌঁছায় যায়, নানুর বাড়িতে পর্যন্ত। তো নানা খুবই অপমান হচ্ছে লোকদের কাছে। তারপর নানা বলে আমি এখন মেয়েকে নিয়ে নিব, আমি 13 বছর পর্যন্ত, 14 বছর হয়ে গেছে, মানে 13 বছর পর্যন্ত বাচ্চা হয় না। তো আমার যে মেয়েটাকে 7 মাস বয়সে এনে দেয়, তার বয়স যখন 2.5 বছর হয়, ভাই 15 সামথিং, তখন নানা বলতেছে যে আমি আর রাখবোই না, মেয়ে নিয়ে নিব, হয়তো ওর আদম ব্যবসা ছাড়বে, নাহলে আমার মেয়েটা আমি একবারে ডিভোর্স করে নিয়ে নেব। নানা আব্বুকে প্রেশার কিক করে যে তুমি হয়তো আদম ব্যবসা ছাড়ো, আর নাইলে আমার মেয়েকে ছাড়ো। উনি কোনো অ্যান্সার না দেয়। আম্মু তারপর অনেক চিঠি, এখন চিঠির যোগ ছিল, ফোন ছিল না, খুব চিঠি লিখতো।
তো আব্বু কোনো চিঠিরে রিপ্লাই করতো না। আচ্ছা। তো আম্মু অনেকবার চেষ্টা করে ওনার সাথে যোগাযোগ করা, যে কোনোভাবে যেন সংসারটা না ভাঙে। আর তখন আবার আমি মানে 2.5 বছর একটা মেয়ে আছে, মেয়ের ভরণ পোষণ। তারপরে আমি কোনোভাবে চাই না, এক পর্যায়ে নানা ডিভোর্স করাই ফেলে। তখন আপনার বয়স 2.5 বছর? হ্যাঁ, আমার বয়স তখন 2.5 বছর। আচ্ছা। তখন নানা এক পর্যায়ে ডিভোর্স করাই ফেলে। ডিভোর্স করানোর পরেও মানে আব্বু ডিভোর্স পেপারটা অ্যাকসেপ্ট করে না। তারপরে নানা ডিভোর্সটা পেপারটা আম্মুর দিয়ে সাইন করায় পাঠায়। পাঠানোর পরে কিন্তু মেয়ে যদি ডিভোর্স দেয় 3 মাস পরে কিন্তু ওটা কনফার্ম হয়ে যায়, ছেলে অ্যাকসেপ্ট করুক বা না করুক। কিন্তু কোনো ছেলে যদি ডিভোর্স দেয় তখন মেয়ের সাইন করা ছাড়া ওই ডিভোর্সটা কনফার্ম হয় না। তো ডিভোর্সটা কনফার্ম হয়ে যাওয়ার পরে আম্মু এখান দিয়ে এদিক দিয়ে কান্নাকাটি নানুর বাড়িতে। আর মামিরা ছিল একটু অন্যরকম, আর কখনোই কোনো ননদদের সহ্য করে না, মানে এই ভাইয়ের বউরা ননদদের সহ্য করে না। আবার একটা মেয়ে নিয়ে থাকবে ডিভোর্সি, তার মানে অবশ্যই ওদের কষ্ট বের হবে। তারপর আমি ওইখানে থেকে সেলাই মেশিনে কাজ করতো, মোটামুটি টুকিটাকি কাজ করে মোটামুটি খরচ জোগাতো। তারপরেও এই যে নানা বলতো যে না, এভাবে তো মেয়েটার জীবন যায় না, দেখি মেয়েটাকে আমার একটা বিয়ে দিই। তারপরে আমুর একটা জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। তারপরে আম্মু বলে যে কি না, আমি করব না বিয়ে। তারপরে হচ্ছে কি আম্মু অনেক জায়গা থেকে আসে বিয়ে, যে কয় না আমি করব না, আমার মেয়ে আছে, আমার মেয়েকে নিয়ে কেটে দেবো। আম্মু আবার কি ফেনী থেকে যখন আসে আমাকে নিয়ে আসে, মানে হচ্ছে কি 2.5 বছর 7 মাস বছরের বাচ্চাটা, 7 মাসের একটা বাচ্চার মায়া উনি ছাড়তে পারে না, কারণ উনি আগে থেকে বাচ্চা পাগল ছিল। তারপর বাচ্চার মায়া ছাড়তে পারে না, উনি ওই বাচ্চা নিয়ে আসে। আবার যখন আমাকে নিয়ে 2.5 বছর বয়সে নানুর বাড়িতে উঠে, তখন আবার নানা বিয়ে দেওয়ার চেষ্টা করে। নানা আম্মু বিয়ে করতে চায় না। তারপরে এক পর্যায়ে একটা ফ্যামিলি আসে, ওখানে হচ্ছে ওনার হচ্ছে 5টা ছেলে মেয়ে। একটা একদম সবার ছোট যে সেটা হচ্ছে 1.5 বছরের বাচ্চা, তার মানে দুধের বাচ্চা, মেয়ে বাচ্চা। তো ওনার ওয়াইফ হচ্ছে মারা যায়। তারপর আম্মুর বিয়ের জন্য আসার পরে আম্মু বলে যে কি 5টা ছেলে মেয়ে, তারপরে বড় মেয়েটার বিয়ে হয়েছে, তার মানে ওরা এখন বড় হয়ে গেছে, 5টা ছেলে মেয়ের উপর আমি কি থাকতে পারবো? তারপর নানা বলে যে কি না, দেবো না, 5টা ছেলে মেয়ের উপরে আমার মেয়েকে দেবো না। এখানে আরো গ্রামের পরিবেশ, একবারে গ্রামের মধ্যে। নানুর বাড়িতে একটু মোটামুটি মানে পৌরসভার কাছাকাছি। তারপরে ওনারা যখন মানে একদম জেদ ধরে আছে যে ছেলে পক্ষ যে না, বিয়ে করে নিয়ে যাবে। আমার নানুদের ফ্যামিলি একটু মানে সম্ভ্রান্ত ফ্যামিলি, ভালো মেয়ে। ও মানে আশেপাশে খবর নিয়ে দেখছে যে ও নাকি বাচ্চাদের খুবই পাগল, তার মানে 5টা বাচ্চার উপর নিয়ে গেলে ওর মায়া ছাড়তে পারবে না, অবশ্যই আদর যত্ন পাবে মায়ের। তারপরে আবারও যে মেয়েটা আছে ওই মেয়েটা নিজের না, তার মানে ও নিজের অন্যের মেয়েকে এত আদর করে, তাহলে আমার 5টা বাচ্চাকেও ও নিশ্চয়ই আদর করবে। ও তারপরে ওনারা জিদ ধরে আছে যে বিয়ে করায় ছাড়ানো কেন যাবেই না। একদম পুরা ডাইনিং এ একদম একটা বিকেল 4টার দিকে আসছিল, আম্মুর কাছ থেকে শোনা যে একদম রাতে 11টা পর্যন্ত ওনারা ডাইনিং থেকে যায় নাই, যা বললো যে আমরা যাবোই না, এখান থেকে বিয়ে না করে যাব না। তারপর পরের দিন বিয়ে হয় আপনার মার? হ্যাঁ, আম্মুর আবার সেকেন্ড বিয়ে হয় ওই ফ্যামিলিতে 5টা ছেলে মেয়ের উপরে। তখন আপনি কোথায় ছিলেন? আমি আম্মুর সাথেই ছিলাম। আম্মু তো আমাকে ফেনী থেকে নিয়ে আসে, কারণ 5টা ছেলে মেয়ের জায়গায় এসে বিয়ে করলো, আপনাকে নিয়ে গেল ওই সংসারে নাকি? তো আম্মু ওখানে হচ্ছে কি শর্ত দেয় যে আমার একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে আমি ফেনী থেকে চলে আসছি, যদিও আমার মেয়ে না, তারপরে ওর মায়া আমি ছাড়তে পারবো না। তারপরে বলে যে কি ওকে আমি 7 মাস বয়সে পাইছি, সেই দুধের বাচ্চাকে আমি 2.5 বছর পর্যন্ত করছি, আমি ওর মায়া ছাড়তে পারবো না, ওর প্রতি আমার মায়া বসে গেছে। তারপরে বলে যে না না না, আমার 5টার মধ্যে, ওনারা বলে যে তখন না না আমার 5টার মধ্যে ও একটা থাকতেই পারে, আর আমরা তো জানি যে তুমি অনেকে বাচ্চা পাগল। তারপরে আচ্ছা ওই এগ্রিমেন্টে বিয়ে হয়। তারপরে বিয়ের পরপরই ওই বাড়িতে আম্মুকে নিয়ে যায় ওদের 5টা ছেলে মেয়ের উপরে। তখন আম্মু আমাকে ওদের সাথে কিন্তু হয় যে আম্মু যেখানে থাকবে ওনার মেয়েও সেখানে থাকবে, ওদের সাথেই কিন্তু কথা হয়ে বিয়েটা হয়। তারপরে ওইকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মানে আমার কাছে প্রথম অবস্থায় আমাকে সে আদর, সবাই কোলে নিচ্ছে। এক পর্যায়ে আমার একটা ওই বাড়িরই একটা কাজিন আমাকে কোলে নিচ্ছে, আমি চিনি না, তো আমাকে অনেক যাতায়াত হলো, আমি খুব জোরে ওনাকে একটা কামড় দিই, ছোট ছিলাম 2.5 বছরের বাচ্চা, ওনাকে কামড় দিয়ে উনি এখনো বলে যে তুই আমাকে কামড় দিছিস। তারপরে প্রথম 3-4 দিন ভালো থাকে, এরপরে বলে যে কি তোমার মেয়ে
এখানে থাকবে, তোমার বাড়িতে রাখে, তোমাদের বাড়িতে রাখে আসো, তোমার বাপের বাড়িতে থাকলে সমস্যা কি? তো আম্মু বলে যে কি তুমি তো বলছিলা যে আমি যেখানে থাকবো আমার মেয়ে ওখানে থাকবে, এখন এটা বলতেছো কি জন্যে? তখন আমার 6 মাস ওই বাড়িতে থাকার পরে ওরা মানে নানাভাবে আম্মুকে অনেক কথা শোনায় যে ওই মেয়ে নিয়ে আসছিস, ওই মেয়ে এখানে খাবে, তারপর ওই বাড়ির দাদি, তারপরে চাচি, জেঠি, তারপরে ওই বাড়ির যে আমার যে সৎ ভাই বোন 5 জনের মধ্যে 4 জনই আমার বড়, শুধুমাত্র একটা বোন আমার ছোট। আমার ছিল তখন 2.5 বছর, ওর ছিল 1.5 বছর, 1 বছরে বড় আমি ওর। তো আর সবাই ছিল বড়, আর ওইখানের বড় আপুর বিয়ে হয়েছিল তখন, আর গ্রামে তো একটু তাড়াতাড়ি বিয়ে হয়। তো আমুর ওই বাড়িতে যাওয়ার পরে বড় আপুর প্রেগনেন্ট থাকা অবস্থায় ওনার প্রথম বাচ্চাটা সিজার করার পরও মারা যায়। তারপরে আমুর তখন থেকেই শুরু হয়, ওনারা কিন্তু মানে নিচে ঠিক আছে, কিন্তু ওই যে বড় আপু বড় ছিল, বড় আপু ওদেরকে সবসময় বোঝাতো যে এ হচ্ছে সৎ মা, যারা ছোট ছিল এ হচ্ছে সৎ মা। তারপর বড় ভাইয়া ছিল ক্লাস 7 তারপরে মেজো আপু ছিল ক্লাস 6 তারপরে আরেকটা ভাই ছিল আমার বড়, যে সে ছিল হচ্ছে ক্লাস 4 তারপরে ওদেরকে সবসময় বোঝাতো। তো ওই বড় আপু আর বড় ভাই আম্মুর সাথে মানে অগত্য ভাষায় গালাগালি করতো কোনো কিছু হলেই। আম্মুকে বলতো যে চোর, এই সেই। আম্মু বাপের বাড়িতে যাইতো না, তাহলে চুরি করবে কি জন্য? আর আম্মুর বাপের বাড়িতে মানে এই বাড়ির তুলনায় আম্মুদের বাপের বাড়িতে সম্পত্তি পায় কয়েকশো গুণ আছে বেশি, কারণ আম্মুরা অনেক সম্ভ্রান্ত। ওরা কিন্তু অতটা মোটামুটি সচ্ছল আর কি, অতটাই না। তো আম্মুকে সবসময় মানে অনেক তারপর বলতো যে কাজ পারে না। আম্মু হচ্ছে কি শহরে বড় হয়েছে, শহরের একটা। আম্মু কিন্তু আগে ঢাকায় ছিল, তারপরে বিয়ের আগে ওনাদের গ্রামের বাড়িতে যায়, তখন বিয়ে হয়। তারপরে আম্মু অত বেশি গ্রামের কাজ পারতো না, যে ধান সিদ্ধ করা, তারপরে চাটাই বানানো, বিয়ে শীতল পাটি বানানো, অত পারতো না। কিন্তু আম্মু ওই তারপরেও মানায় নিছিল যে পাতা দিয়ে রান্না করা লার্কির চুলায়, তারপরে সবকিছুই মানা নিছিল। তারপরে কিছু একটু ভুল হইতো, কারণ উনি মাত্র আসছে একদম শহর থেকে, যারা ছোটবেলা থেকে ঢাকায় বড় হওয়া, ওরা কিন্তু হঠাৎ করে লাড়কি চুলায় গেলে কিন্তু অবশ্যই ওদের একটু গোলমিল হয়। এত পরিমাণ কথা ছিল। আমার জেঠি কথা শোনাইতো, দাদু কথা বলতো, কোত্থেকে আনছে নবাবের বেটি, এই সেই যা পারতো বলতো। আর আম্মু শুধু কাঁদতো। আর ওই ভাইয়া শুধু একটু যদি তরকারি মানে একটু হইতে দিত, বলতো যে ঝাড়ুর আগা ধরে গোড়া দিয়ে মারা উচিত, একটারে আনছে ঠিক মতো রান্না বান্না করতে পারে না, ঠিক টাইমে খাবার উনি দিতে তো পারে আসলে না। আগের মায়ের ঘরের ছিলেন। হ্যাঁ, ওনারা আম্মু সৎ ছেলে মেয়ে, কিন্তু আম্মু কখনোই ছেলে মেয়ে কাউকে বলতো না যে ও আমার সৎ ছেলে মেয়ে, বা কেউ বুঝতে পারতো না। ইভেন এখনো পর্যন্ত কেউ জানে, মানে কাউকে না বললে কেউ বুঝতে পারে না যে ওনার সৎ ছেলে মেয়ে, যে 5টা ছেলে মেয়ে সৎ। এলাকায় মানুষের কাছে এত পরিমাণে সুনাম আমার আম্মুর, যে একমাত্র দেখা যে সৎ মা এরকম হয়, আর 5টা ছেলে মেয়েকে এতটা আপন করে নেওয়া। তারপরে হচ্ছে আমার ওইখানে যায়, তারপরে আমার বলে যে কি আমার তখন 3 বছর হয়, 2.5 বছর থেকে আমি 6 মাস পর্যন্ত থাকি। তারপরে বলে যে অনেকভাবে প্রেশার কিক করে, আম্মু বাধ্য হয়ে অনেক অত্যাচারের মধ্যে দিয়ে আমাকে রেখে আসে, আমাকে ধরে মারতো। তারপর বড় আপু আমাকে 2 দিন পর্যন্ত, মানে আমি 3 বছরের ছিলাম তখন, 2 দিন পর্যন্ত গলা চেপে ধরছিল মারার জন্য। আম্মু হঠাৎ করে দেখে ফেলছিল একদিন, আর একদিন দেখছিল পাশের বাড়ির একটা আম্মু মানে ভাবি রাখতো, ওই ক্ষেত্রে আমাদের চাচি হতো, উনি দেখছিল। তো আমার বলতো যে 3 বছরের বাচ্চাটাকে তুমি মারতেছো কি জন্যে, একদম গলা চেপে মেরে ফেলতো। ওরা চাইতো যে এ যদি বড় হয় এ নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা জিনিসে ভাগ ধরবে। তারপরে হচ্ছে আম্মু নানা চাপের মধ্যে আমাকে দিয়ে আসে নানুর বাড়িতে। আচ্ছা। দেখতেছে মেরে ফেলার চেষ্টা করে, মারে ধরে। তারপরে আম্মু নানুর বাড়িতে দিয়ে আসে। তারপরে নানুর বাড়িতে তো ওরা আবার মামি, ওরা তো একদম সহ্য করতে পারে না। নানুর মামির বাড়িতে মানে নিজের বাড়িতে দিয়ে আসে, বাবার বাড়িতে দিয়ে আসে। নানুর সাথে কথা বলে দিয়ে আসে, বলে যে কি মেয়েটা। এদিকে আপনার ওই সেই বাবা মানে আপনার মার ফার্স্ট হাজবেন্ডের কি অবস্থা? উনি তখন খবর নিতে যাচ্ছিল না, মানে আমার জানতো যে বিয়ে হয়ে গেছে বা এরকম কোনো কিছু কি জানতো উনি? হ্যাঁ, সেটা জানতো, কিন্তু তখন বাচ্চার খবর নিয়েছিল। কিন্তু আপনার খবরটা তো নেওয়া উচিত ছিল, কারণ উনি তো নিয়ে আসে পালক। হ্যাঁ, উনি নিয়ে আসে তখন, কিন্তু আমার খবর নিত না। যখন আম্মু নানুর বাড়িতে আমাকে রেখে আসে তখন একটু নেওয়ার চেষ্টা করে। আম্মুর একটা দুঃসম্পর্কের মামাতো ভাইয়ের থেকে খবর নেওয়ার চেষ্টা করতো, যে মেয়েটাকে আমি নিয়ে আসতে চাই, মেয়েটা নিয়ে আসতে চাই। তা আম্মু বলতেছে কি আমার মেয়ে আমি নিয়ে আসি, এতদিন হয়ে গেছে এখন কেন খবর নিতে আসছে? তখন উনি আর বলা, আম্মু আর চায় না যে উনি নিক। নিশি, আমরা এখান থেকে ফিরবো।
ঠিক আছে, ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে কানেক্টেড থাকবেন ডিটেল আপডেটের জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/KEBRIA.RJ, পেজটি আছে RJ কিবরিয়া নামে। এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঢাকা FM এর পেজে www.facebook.com/ILoveDhakaFM। লাইক দিয়ে কানেক্ট থাকবেন প্লিজ। জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। স্বাগত আরো একবার বিরতির পর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4 সারা দেশব্যাপী। আমি RJ কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, নিশি রয়েছে আমাদের সঙ্গে। নিশি, আমরা যেখানটায় ছিলাম, তারপর নানুর বাড়িতে রেখে আসে, রাখার পরে ওইখানে আমি তো শুধুমাত্র আম্মুর আদর পেতাম, যদিও নানুর, কারণ আমিও নানুরাও আবার ওইভাবে দেখতো যে ওটা তো আমাদের বংশের না বা আমাদের মেয়ের না। আমি শুধুমাত্র আম্মুর আদর পেতাম। তা আমি সারাক্ষণ কান্না করতাম আম্মুর থেকে আলাদা করে। বেশি একটা 3 বছরের বাচ্চা মার থেকে আলাদা করলে যা হয়, আমি সারাক্ষণ কান্না করতাম আর আম্মু আম্মু করে চিৎকার দিতাম। তারপর আমার বড় খালা আমাকে আদর করতো অনেকটা, তো বড় খালা আদর করে বড় খালার কাছে রাখতো। বড় খালা আবার নানুদের বাড়ির ভিতরে জায়গা কিনে ওনার বাড়ি করে ওনারাই থাকে। তো হচ্ছে বড় খালা আমাকে ওনার কাছে রাখে। তা আমার 5 বছর পর্যন্ত হয়। হওয়ার পরে আম্মু বলে যে কি আমি থাকতে পারবো না। মেয়েটা দিন দিন আমি বারবার অসুস্থ হই, সেন্সলেস হয়ে যায়, কান্না করতে করতে সেন্সলেস হয়ে যায় বাচ্চা থাকা অবস্থায়। তারপরে আম্মু আমার, তারপরেও আন্টি অনেক ভাবে রাখার কারণে আমার 5 বছর পর্যন্ত হয়। তা আম্মু বলে যে কি এবার মেয়েটাকে আমি আমার কাছে এনে রাখবো, ভর্তি করবো এখানে স্কুলে। তারপরে আম্মু ভর্তি করানোর জন্য ওই আব্বুর বলে যে কি এখানে তোমার ছেলেটাও আছে, আমার মেয়েটাও তোমার একসাথে একই স্কুলে ভর্তি করাই, তাহলে ওর তো এখন স্কুলে দেওয়ার সময় হয়ে গেছে। তারপরে বলে যে কি না না এখানে কেন দিবে, ওইখানে থাক। তারপরে আম্মু তারপর অনেক কান্নাকাটি করে তারপরে অনেক সালিশ হয় আর কি। তারপর মুখামুখি বলে বসে, বিয়ের সময় যারা ছিল যে বলে যে কি মেয়ে নিয়ে বিয়ে বসছে, এখন মেয়ে মানতে চায় না। আমার মেয়েটার তো আমি বিয়ে করবো, ওর কষ্ট শুধুমাত্র ওদের বাড়ি থাকবে, হয়তো একটু খাবে, আর প্রত্যেকটা জিনিস জামা কাপড়ে পড়াশোনার সব কষ্ট আমি বের করবো। তারপরে মেয়েটা আমার কাছে থাকুক, আমি মেয়েটার সাথে থাকতে পারবো না। কিন্তু ওদেরকে খুব আদর করতো, কারণ আমার ছোট বোনটা 1.5 বছরের ছিল, দুধের বাচ্চা, ওরে খুব আদর করে বড় করে। ও আমার আম্মুরে মা বলে ডাকতো, কারণ ও তো বাচ্চা ছিল, আম্মু এইভাবে বড় করে। কিন্তু অন্য সবাই কিন্তু আম্মুর সাথে খুবই বাজে ব্যবহার করতো। আম্মু আদর করতো। ফারুক ভাইয়া যখন বড় ভাইয়া যখন 7 ছিল, তখন 7 থেকে ভাইয়া পড়াশোনা করতে যেত না, কিন্তু ভাইয়ারে খুব চাইতো পড়াশোনা করো পড়াশোনা করো। তারপরে আমাকে অনেক সালিশ হয়ে এলাকার মুরব্বি যারা ছিল বিয়েতে, তারপর নিয়ে যায় ওই বাড়িতে। নিয়ে যাওয়ার পরে আমাকে ফার্স্ট ক্লাস 1-এ ভর্তি করে। তখন আমার আবার জন্মের তারিখ একটু চেঞ্জ করে দেয়, যে আমার যখন 15 নভেম্বর ছিল ওই বয়সে আমাকে ভর্তি করতে পারতেছিল না। ওই সময়টা থেকে আপনি জানতেন যে এরা আপনার অরিজিনাল বাবা মা না? না, আমি জানতাম না, কারণ আমি বুঝতাম না। আম্মু বুঝাইতো যে ও তোমার বাবা, ও তোমার ভাই, ও তোমার বোন। তা আমি বলতাম যে ভাইয়া। কিন্তু আমার মাঝে মাঝে বলতাম আম্মু বড় ভাইয়া পপিকে আদর করে, আমাকে করে না কেন? এটা কিন্তু আমি খুব প্রশ্ন করতাম আম্মুকে। আচ্ছা। আমার কিন্তু মনে আছে যে এটা আমি খুব করতাম যে আম্মু বড় ভাইয়া পপিকে আদর করে, আমাকে করে না কেন? আমি তো ভাইয়া রাখি। ও আমি যদি বলতাম যে ভাইয়া বলে এবার ধরতাম, ঠাস করে থাপ্পড় মারতো। এটা বলে থাপ্পড়। তো আমার আবার বুঝতাম যে নিশ্চয় কোনো সমস্যা, আমি ভাইয়া রাখি, তারপরেও কেন জানে আমাকে আদর করে না। বড় আপু তো পাইলে যেখানে আমাকে একা পাবে সেখানে গলা চাপে। তারপরে আম্মু সালিশের পরে আমাকে যখন নিয়ে আসে ভর্তি করে ওইখানে একটা স্কুলে, জন্ম তারিখ চেঞ্জ করে 1 জানুয়ারি দেয়। 15 নভেম্বরে ভর্তি করতে পারতেছিল না, যে এত ছোট মেয়ে ভর্তি করবো না।
ক্লাস 1-এ। তারপরে ওদের সাথে আমরা, তারপর ক্লাস 4-এর যে ভাইয়া ছিল ওরে আবার আমাদের সাথে, ও পড়াশোনায় ভালো ছিল না, আমি বললো যে কি ওর তো এখনো বয়স বেশি হয় না, ওরে 1-এ দিয়ে দাও। তো ওরা 1-এ দিয়ে দেয় আমার সাথে, আমি, তারপর আমার ওই ভাইটা, আমার সৎ ভাই, আমার বড় যেটা ওটা ছোট ভাইয়াটা, তারপরে আমার একটা চাচাতো বোন, ওই বাড়ি চাচাতো বোন, আমরা 3জন একসাথে ক্লাস 1-এ ভর্তি হই। তো আমাদের যখন ভর্তি হয় তখন আমাদের রোল ছিল হচ্ছে, আমার ভাইয়ের ছিল হচ্ছে 43, আমার ছিল 44, আমার ওই বোনের ছিল 45, আমরা সিরিয়ালে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে তারপরে আমাদের জন্য আম্মু বলে যে কি, আম্মু আব্বুরে বোঝায় যে ফারুক মানে বড় ভাইয়া তো পড়াশোনা করে না, ওর জন্য এমন একটা ছেলে রাখো ও যেন পপিকে পড়াইতে পারে, পলিরে পড়াইতে পারে, আমার নাম হচ্ছে নিশি, আমাকে পড়াইতে পারে, ফিরোজকে পড়াইতে পারে এবং পলিরে পড়াইতে পারে, ফারুকরে পড়াইতে পারে। ফারুকরে বুঝায় ওর সমবয়সী কাউকে নাও বা ওর থেকে একটু বড় কাউকে নাও, যেন ওরে বুঝায় ওর বন্ধু হয়ে ওর পড়াশোনা করাতে পারে। তারপরে হচ্ছে আমাকে ক্লাস 1-এ যখন ভর্তি করানোর পরে টিচার রাখা হয়, তারপর টিচারে পড়াশোনা করাতো। তো আমি ওদের চেয়ে একটু পড়াশোনা ভালো ছিল, ওদের সবার চেয়ে। মানে বাড়ির ভিতরে যখন আমাদের 3জন একসাথে ভর্তি হয়, 3জনের থেকে কিন্তু আমি ফার্স্ট। আবার বাড়ির ভিতরে আমাদের ঘরে 5 ভাই বোনের সাথে কিন্তু আমি পড়াশোনা একটু ফার্স্ট ছিলাম। তো ক্লাস 1-এ যখন ভর্তি করানো হয় তখন আমার রোল ক্লাস 2-এ যখন উঠি, রেজাল্ট দেওয়ার পর আমার রোল 2-এ, ওদের সবার চোখ কান একদম উপরে উঠে যায় যে ওই মেয়েরে আমরা এত ইয়ে করি, ওর তো দেখা যাচ্ছে সম্ভাবনাময় যে ও বড় হলে কি যদি এরকম পড়াশোনা আগে যায় কিন্তু ও কোনো কিছুতে কিন্তু কমতি থাকবে না, কারণ ওর মা মোটামুটি কিন্তু পড়াশোনা করছে, ওরা কিন্তু ওইভাবে আগাবে। তো আম্মু কিন্তু শুধু আমাকে একা চেষ্টা করতো না, সবাই নিয়ে চেষ্টা করতো। তো যখন রোল 2 হয় তখন ওদের চোখ কান উপরে, তখন ওরা চিন্তা করে যে আমাকে মেরে ফেলবে যেভাবে হোক। তখন আমি আমার ভাই ছোট ভাইয়ের সাথে খেলতেছিলাম, আমরা একসাথে পড়তাম, তো এই জন্য একসাথে খেলতাম। তো মাঠের মধ্যে খেলতাম, মাঠের পাশে একটা তাল গাছ ছিল, তাল গাছের কিন্তু চারপাশে পাতাগুলো ছড়ায় থাকে, মানে যে তালের যে ঢাল না, পাতার যে ইয়ে থাকে, ডাটি থাকে, ডাটির মধ্যে কিন্তু করাতের মতো ধার থাকে। তো এরকম ছোট একটা তাল গাছ, তো তাল গাছের করাত গুলো দাঁড়ানো ছিল, এইভাবে পাখাগুলা মেলানো। তো ও এরকম গোল্লা দৌড় বলতাম আমরা গ্রামের বাসায়, গোল্লা দৌড় খেলছিলাম। ওই ভাইদের আগে বড় আপু শিখে দেয় যে ও খেলার সময় ও যখন তাল গাছের সাইড দিয়ে যাবে ওরা ধাক্কা মারবে যেন তাল গাছের ওইখানে পড়েও যেন 2 ভাগ হয়ে যায় একদম। তো আমি ক্লাস 2-এ তখন, আমি এখন সাদা একটা শার্ট ছিল গায়ে, তখন আমি খেলতেছিলাম, তখন তাল গাছের গোড়া দিয়ে আমি যাচ্ছিলাম, ভাই আমার পিছন দিয়ে যখন ফলো করলো যে আমি আসছি, ছোট ভাইয়া, ও মানে খুব জোরে আমাকে ধাক্কা দেয়, আমি উপড়ে যাই গাছের ওই একদম ঠিক ও যে টার্গেট ছিল টার্গেট বরাবর, কিন্তু ধাক্কাটা ওর আসতে হয়ে যায় যে আমার যে একদম পুরা ভাগ হয়ে যাবে ওরকম হয় না। হয় কি আমার একদম ছাকনার নিচ দিয়ে 7-8 ইঞ্চির মতো কাটা যায়, অনেক বড়, মানে হচ্ছে এক সাইড দিয়ে পুরো অনেকটা ভাগ হয়ে যায়। আরেকটু যে প্রেশার কিক হতে আমার কিন্তু মেরুদণ্ড পর্যন্ত পৌঁছায় যেত, মানে মেরুদণ্ড পর্যন্ত পৌঁছায় না, মেরুদণ্ড থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি দূরে অনেক ভয়ঙ্কর ভাবে কাটা যায়। ওই যে আমি ওইখানে এভাবে নাম জানা, ওই যে তালের যে কালো করাত গুলো থাকে ওগুলো আবার একটু নরম টাইপের থাকে, একটু মশলা দিলে আবার একটু ভাঙে, ওগুলা ভেঙে সব আমি পড়ে আমি মানে হাতের ডান হাত দিয়ে ওই ছাকনাটা ধরেই চাচি আম্মা বলে ডাক দিছি চিৎকারে। ওদিন বাড়িতে কেউ ছিল না, আমি আর ভাইটাই ছিলাম। ওদের প্ল্যান ছিল যে ওরাও সবাই বাইরে যাবে, বাইরে বলতে হচ্ছে বড় আপুর শ্বশুর বাড়িতে যাবে, বড় আপুর বাচ্চা হয়ে আরেকটা সেকেন্ড বাচ্চা হয়ে মারা গেছে। তা আম্মু ওইখানে, আম্মু আপু সবাই যায় দেখতে, শুধু বাড়িতে চাচি ছিল একটা অন্য ঘরের। তো আমি চাচি আম্মা বলে ডাক দেওয়া সেন্সলেস হয়ে যায়, কারণ আমার এত পরিমাণে ব্লিডিং হচ্ছিল, কারণ খুব 7-8 ইঞ্চি কাটা যাওয়া, মানে আমি ওই ক্লাস 2-এর বাচ্চার মোটামুটি শেষ অনেকটাই। তারপরে চিৎকার দিয়ে পড়ে যায়। চাচি আম্মা কি করে, মানে উনি কিছু বুঝতে পারতেন না, এত কাটা গেছে আর এত রক্ত দেখে উনি ওনার পুরা কাপড় খুলে ফেলে, পুরা কাপড় খুলে আমি পেঁচা। উনি বুঝতেছে না যে উনি আবার অত শিক্ষিত না, অত মানে ফার্স্ট মানে প্রাথমিক চিকিৎসা অত কিছু ধারণা নেই, কিন্তু উনি পাগল হওয়ার মতো হয়ে দেখে ভয়ে পুরো কাপড় পেঁচাচ্ছিল, প্রচুর ব্লিডিং হয়। তারপরে এখানে ওই বাড়িতে খবর দেওয়া হয়, আম্মুর দৌড়ে আসে, তারপর হসপিটাল নেওয়া হয়। নেওয়ার পরে আম্মু হসপিটাল নেওয়ার পরে আমার 2 দিন পরে মেবি জ্ঞান আসে, মানে অনেক কাটা চিরার ওয়াশ টাশ করে। তারপর 2 দিন পরে জ্ঞান আসে, বলে আম্মু ভাই আমার ধাক্কা দিচ্ছে। আম্মু আমার সাথে সাথে মুখ চাপে বলে যে তুই পড়িস না, বললে তোর আব্বু কিন্তু তোর ভাইয়েরা মারবে, তারপরে হচ্ছে তোর বাড়ি থেকে বের করে দেবে। আম্মু খুব কান্নাকাটি, কেন যেটা কথা, আম্মু শুধু ডাইকে এটা বললো যে ফিরোজ তুই ওর ধাক্কা দিছিস, কেন আমি ধাক্কা, নিশি কিন্তু বলছে যে তুই ধাক্কা দিছিস, ও কিন্তু
মরে যাইতো, তোর কি একটু মায়া হয় নাই যে ও তোকে কি কোনো ক্ষতি করে, তোর তো বোনও। আম্মু ওটা বুঝাই বলছে। তারপর আম্মু কিছু বলে নাই, চাইছিল যে এটা নিয়ে একটা সালিশ করতে যেভাবে, তারপরে আর করে নাই। অনেক প্রায় 3 মাস পর আমি ভালো হই। তারপরে আবার ক্লাস 2 থেকে আমার 3-তে ক্লাস রুল 1 হয়। তারপর ওদের মানে নানা অত্যাচার আছে। আব্বু মারতো খুব, এসব নিয়ে কিছু বললে দাদি শিখে দিত যে ও ছেলে মেয়েদের ইয়ে করবে না। তারপর 4-এ যখন উঠি তখন না 4-এ উঠি, হ্যাঁ, তখন আমার রুল 1 হয়। 1 হওয়ার পরে যখন 5-এ উঠবো, এর আগে ভাইয়া কি করে, এলাকায় একটু রাজনীতি করতো। ওই যে এলাকার হেড স্যার, আমাদের গ্রামের হেড স্যারের সাথে কথা বলে যে ওই ও হচ্ছে আমার বোন, ওরে যদি এবার 4-এ যদি ফেল না করে এসিস, তোর কিন্তু এলাকায় থাকতে দিব না। কিভাবে করবি জানি না। তো উনি কি করে, উনি ভয় পেয়ে উনি আমাকে ফেল করায় ক্লাস 4-এ। এখন এটা তো পুরো অবিশ্বাস্য যে ক্লাসের ফার্স্ট গার্ল সে কখনো ফেল করতে পারে না, তাও আবার ক্লাস 4 থেকে 5 উঠবে। তারপর আম্মু খুবই কনফিউজ, কারণ আম্মু বললো যে আমি ওরে পড়াই, আমি জানি ওর পড়াশোনা কেমন। তো আম্মু বলে যে কি আমি ওই খাতা চ্যালেঞ্জ করব, যে আমি খাতা দেখবো, আমার মেয়ের খাতা দেখে তারপর আমি মানবো যে আমার মেয়ে ফেল করে। আমি প্রচুর কান্না, আম্মু আমাকে খুব মারে যে ফেল করছিস কি জন্য, নিশ্চয়ই তোর খারাপ। তারপর আম্মু হেড স্যারের কাছে যাইবো, আমাদের প্রধান শিক্ষক উনি স্বীকার করতে চাচ্ছিল না যে এরকম কিছু। পরে আম্মু বলে যে কি আমি আপনাদের স্কুল কর্তৃপক্ষের কাছে যাবো, স্কুলের মালিকের বাড়ির পাশে ছিল, ওখানে যাই। তারপরে অনেকের পরে উনি স্বীকার হয় যে আপনার ছেলে আমাকে বাধ্য করছিল, ফেল করানোর জন্য বাধ্য করছিল। উনি আমার বাড়ি টাড়ি আগুন দিবে এইসবের জন্য আমি বাধ্য। ঘটনা এটা ক্লাস 4-এ, আমি 5-এ উঠবো, আমার ফাইনালে ফেল করায়। তারপরে আম্মু বলে যে আমি খাতা দেখবো, তখন আম্মু অনেক জোরাজোরির পরে তারপরে উনি বুঝতে পারে যে আম্মু হাল ছাড়ার মেয়ে না। আম্মুর কনফিডেন্স ছিল আমি আমার মেয়েকে পড়াই, ও ফেল করতে পারেই না। তারপরে ইয়ার পরে উঠাই, চাপে পড়ে উঠাই, তখন আমার রুল হয় না, 1 হয় না আর কি। তারপরে অনেক কারণ 1 তো দিয়ে দেয়, কারণ আবার যেটা ঘোষণা হয়ে গেছে রেজাল্ট, এটা তো আবার ইডিট করতে অনেক সমস্যা, অনেক কিছু ফেস করতে হবে। তারপরে একটা 12 রুলের একটা চলে যায়, ওর জায়গা আমাকে দেয়। তারপরে হচ্ছে আমি 6-এ উঠি। তারপর ও খুব মারামারি করতাম, আমি পড়তে দিত না, ইয়ে করতো, আম্মুকে অনেক গালাগালি করতো, অনেক অত্যাচারের মধ্যে দিয়ে, কারণ পড়াশোনা খরচ দিত না, নানুর বাড়ি থেকে আম্মু আনিয়ে দিত। তারপর সেলাই মেশিন চালা আমার খরচ বিয়ে করতো। তারপরে আমি 6-এ উঠি, 7-এ উঠি। তারপর আমার স্কুল জীবনটা খুব ভালো ছিল। আমি যখন হাই স্কুল জীবনে যাই আমার খুব ভালো লাগতো, কারণ আমি হাই স্কুলের জীবনটা স্যাররা আমার খুব আদর করতো। মোটামুটি হাই স্কুল তো অনেক স্কুল থেকে আসি একটু কন্টেস্ট হয়ে যায়, তখন আমার রুল হয় 6। তখন আমার স্যারদের আইকন থাকে আমি একটার জন্য, আমি হচ্ছে দেশাত্মবোধক গান, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতামই, দেশাত্মবোধক গানের জন্য স্যাররা আমাকে চিনত। দ্বিতীয়ত হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতার জন্য। ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে আমি 100 মিটার দৌড় প্রত্যেক বছর চ্যাম্পিয়ন ছিলাম, প্রত্যেক বছর এই স্কুলে চ্যাম্পিয়ন। স্যার আমাকে চাইছিল যে জেলা পর্যায়ে খেলানোর জন্য, কিন্তু আম্মু মানা করছিল যে মেয়ে মানুষ দৌড়াদৌড়ি ভালো না। তারপরে গোলক নিক্ষেপ বলতো, 100 মিটার দৌড় বলতো, এসব প্লেয়ারের জন্য মানে ক্রীড়া শিক্ষক, তারপর আমার পড়া শিক্ষক, ওদের চোখে ছিলাম আমি। মোটামুটি পড়াশোনায় ছিলাম 6-7, মানে 10-এর দিকে আমার রোল যেত না। তারপর আবার কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমার কোনো বেতন দিয়ে পড়তে হয় নাই, যদিও ওখানে বেতন লাগে, কিন্তু আমার হচ্ছে যে মেধা তালিকা থাকার কারণে উপবৃত্তি পেতাম, ক্লাস 10 পর্যন্ত উপবৃত্তি পেতাম। তারপরে যখন আমার ভাই ছিল আমার 4 বছরের, না 4 বছর না, 4 বছর বড়। তো ভাইয়ের যখন আমি ক্লাস 7-এ উঠি, আমার বাড়ির পাশে একটা নতুন বাড়ি হয়, মানে বাড়ির মেন রোডের অপোজিট আর কি। আমাদের বাড়িটা হচ্ছে হাইওয়ে রোডের সাথে, হাইওয়ে রোডের এপাশে হচ্ছে আমাদের বাড়ি, ওপাশে একটা নতুন বাড়ি হয়। তো আমার ভাইয়ের সাথে একটা ফ্রেন্ড আমাদের বাড়িতে আসতো সব সময়। তো ও দেখতো যে আমার আম্মু খুব অত্যাচারিত হয়, আমি খুব অত্যাচারিত হয়, খুব গালাগাল করে, খুব বিয়ে করতো, অনেক কাজ করতাম। আমাদের আবার কৃষি কাজ করতে হয় বাড়িতে, আমি মোটামুটি কৃষিকাজে সবকিছুই পারি, কারণ থাকতে থাকতে করতে করতে পানি দিতে হয়তো, কলের অনেক নিচে পুকুর থেকে উঠায় তরমুজ খেয়ে, তারপর টমেটো খেতে, বেগুন খেতে, এগুলো পানি দিতে হয়তো করতাম। এটা মনে করতাম যে আমি বলতাম যে আমাদের ক্ষেত সবাই করে, আমিও করবো। তারপরে করতাম। তারপর হচ্ছে কি ওই ভাইয়ের সাথে ওর ফ্রেন্ড আসতো, ও দেখতো, ওর প্রতি কেন জানি আমার প্রতি একটু মায়া হয়ে যায় যে মেয়েটা অসহায়। ও জানতো যে আমি ওদের সৎ ভাই বোন, আমি তখন একটু বুঝি যে ওরা আমার সৎ ভাই বোন। আমি আবার এখানে একটা কথা বলি, আমার বাবার আদর কিন্তু বাবা কিন্তু কোনো দিনও আমাকে 1 সেকেন্ডের জন্য বাবার বলে মানে মেয়ে বলে আদর করে নাই, কখনো না।
মানে অনেক সময় দেখা যেত কি আম্মু আদর করে বসাইতো, বাবা মাঝখানে, আমার ছোট বোন তাই পাশে, আমি এই পাশে, কারণ আমরা দুজনে ছোট ছিলাম সবার। উনি কি করতো, মানে কিছু থেকে কিছু হয়েছে, একটা ভাত যেন প্লেট থেকে পড়তো, ছোট বাচ্চারা যখন খেতে যায় একটা দুটো ভাত ঠাস করে থাপ্পড় মারতো, কিন্তু নিজের মেয়ে যখন পড়তো তখন কিন্তু কিছু না, আমাকে মানে ভাত খাওয়া অবস্থায় মারতো। তা আম্মু বলতো যে কি ভাত খাওয়া অবস্থায় কুকুরকে মারা না, তুমি ছোট্ট মেয়েটার মারলা, তখন আম্মু উল্টা মার দেওয়া হয়তো। কথা বলবি কেন, হু করতে পারবি না, একদম ডিরেক্ট বলতো যে তোর মেয়ে কিন্তু তোর না, আবার আমার খাচ্ছে, আমি যেভাবে চালাবো ওইভাবেই। তারপর এরকম ছিল। তারপর ওই ভাইয়ের বন্ধুর সাথে, ভাইয়ের বন্ধুটা আমাদের বাড়িতে প্রায় আসতো ওর সাথে সাথে, তো আমার প্রতি মায়া পড়ে যায়। তারপরে তখন আবার ওদের স্কুলে আমাদের স্কুল ভিন্ন ছিল, তো ও কি করতো, আমার প্রায় সময় আমাদের স্কুলে আমার সাথে, আমি স্কুলে যেতাম একদম লাস্ট টাইম যেতাম, মানে স্কুল 10টায় বসতো, 10টায় যেতাম, মানে 10টা একটু আগে বের হয়ে দৌড়ায় যেতাম। অনেক সময় যে হাজিরা রোল কল করতেছিল, আমি তখন দৌড়ায় যায় রুমে ঢুকতাম। তো ও কি করতো, সাইকেল নিয়ে আমার পিছনে পিছনে আসতো, ও একটু আস্তে আস্তে একটু ইনভলভ হচ্ছিল। তো ও একদিন আমাকে 7 থাকতে প্রপোজ করার পরে আমি বললাম যে কি ওদের সাথে আমার সাথে যায় না, কারণ আমি ওদের ফ্যামিলির সৎ মেয়ে, আমাদের সাথে যায় না। তারপরে ও আমাকে আস্তে আস্তে বুঝাতো। যখন ক্লাস 8-এ উঠি তখন আমি বললাম যে একটু ভালো ছেলে, আমাকে এত আদর করে, এত বুঝায়, মানে আমি আদরের প্রতি অ্যাডিক্টেড ছিলাম, কোনো জিনিসের না, যে আমি শুধুমাত্র মায়ের আদর পাইছি জীবনে, বাবা কি জিনিস আমি কখনোই বুঝি নাই। তারপরে হচ্ছে ভাই কি জিনিস তা তো নাই। তো ও যখন আদর করতো, মানে যে আমাকে একটু আদর করতো, আমি তার প্রতি মানে খুবই ভক্ত হয়ে যেত। ও আমাকে একটু আদর করতো, কেয়ার করতো, তো আমি ওর তারপরে 8-এ বলি যে হ্যাঁ, 7-এ ও আমাকে প্রপোজ করে, এটা আমি হ্যাঁ বলি। তারপরে হ্যাঁ বলার পরে আমাদের প্রেমটা একটু কন্টিনিউ থাকার পরে তারপরে জেএসসি পরীক্ষা ছিল। জেএসসি পরীক্ষা দেওয়ার পরে ও হঠাৎ করে বলে যে কি আমার বোন বলছে যে আপনার সাথে কথা না বলতে, ও আমাকে আপনি করে বলতে, আমি আপনাকে বলতে, কথা না বলতে। আমি কেন জানি ওই জেএসসি পরীক্ষার সময় আমার সমাজ পরীক্ষা ছিল, আমি খুব কান্না করি যে ও কেন আমার সাথে কথা বলবে না। ও হঠাৎ করে বলতেছে যে আমি আপনার সাথে রিলেশনটা কন্টিনিউ করবো না, আমার বোন বলছে আপনার সাথে কথা না বলতে। ওর বোন আবার ব্যাপারটা একটু জানে, তা আমি আর কিচ্ছু বলি না, আমি খুব কান্নাকাটি করি। এক পর্যায়ে নিশি আমরা এখান থেকেই ফিরবো। ঠিক আছে, ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে কানেক্টেড থাকবেন ডিটেল আপডেটের জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/KEBRIA.RJ, পেজটি আছে RJ কিবরিয়া নামে। এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর পেজে www.facebook.com/ILoveDhakaFM। লাইক দিয়ে কানেক্ট থাকবেন প্লিজ। জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। স্বাগত আরো একবার বিরতির পর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 সারা দেশব্যাপী। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, নিশি রয়েছে আমাদের সঙ্গে। নিশি, আমরা যেখানটায় ছিলাম তখন আমি খুব কান্নাকাটি করি। তারপরে কেন জানি আমি ওকে খুঁজতাম। তারপরে আমার জেএসসি পরীক্ষা শেষ হয়, বাড়িতে চলে আসি। আর জেএসসি পরীক্ষাটা আবার মাইদিতে আমার ছোট মামার, মানে আমাদের জেলার শহরে আমার ছোট মামার বাসা ছিল, তো ওইখান থেকে আমি জেএসসি পরীক্ষাটা দিই। আমাদের কেন্দ্র ছিল ওইখানে। তো আসার পরে ওর সাথে ওর দেখাও হয় না, যে ও আমাকে কখনো ফোনও দেয় না। মায়ে ফোন দেয় বলতে আমার তো ফোন ছিল না, আমার ফোন দিত, তো আর কখনো ফোনও দিত না। তো আমি
খুব কান্নাকাটি করতাম যে আমি এখন ওটা মিস করি, যে ও আদর করতে আদরটা পাচ্ছি না। আদর বলতে কি? আদর বলতে হচ্ছে কি মানে ও আমাকে বুঝাইতো যে এই শুনো, ভাইয়া যখন মারবে কিছু বলিও না, পড়াশোনা করিও, দেখবা মানে এক কিছু সময় পরামর্শ দিত, ভালো কিছু পরামর্শ দিত, এটাকে আপনি আদর বলছেন? ওকে, হ্যাঁ। খুব মায়া করতো যে এটা করো জি। না, এটা করো না, জি। এই কেয়ার করতো যে অসুখ হলে এই করো এই করো। তারপরে আমি মানে কেন জানি ওরে খুব মিস করতাম এই টাইমটাতে। মিস করার এক পর্যায়ে আমি ক্লাস 9-এ উঠি। ওঠার পরে আমি ওর মানে স্কুল আসার সময় ওর মিস করতাম। ও আগে আমার স্কুলে আসার সময় পিছন পিছন আসতো, আবার স্কুল ছুটি হলেও পিছন পিছন যাইতো। ও ছিল অন্য স্কুলে, ও লেজার টাইমে পালাই চলে আসতো আমার জন্য। আচ্ছা। আইসা তারপরে আমার ছুটির টাইমে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো, একসাথে যেতাম। তারপরে হচ্ছে ওর আমি ওর সাথে অনেকদিন পর্যন্ত যোগাযোগ না থাকায় আমার খুব খারাপ লাগে। এক পর্যায়ে আমার কেন জানি মনে হলো যে আমার ওর সাথে কথা বললে মনে হয় যে ভালো লাগে। তো এরকম সবার ছিল, আমি সবার কাছ থেকে শুনতাম যে সবার আমার কাছে কিছু চাইলে মনে হয় সবাই বলতো যে পাওয়া যায়। তো আমি সবারতে আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমার সাথে যেন ওর সাথে 1 সপ্তাহের ভিতরে দেখা হয়। আমার কেন জানি মনে হচ্ছে ওকে একবার দেখি, আর কিছু না। তারপর সবার পরের দিন স্কুল সাধারণ সবারই বন্ধ থাকে। তারপরে এর পরের দিন হচ্ছে স্কুল ছুটি হয়। হঠাৎ করে আমি বাড়ি থেকে বের হয়ে স্কুল দিকে যাচ্ছি হেঁটে, হঠাৎ দেখি যে ও পিছন দিয়ে দৌড়ায় দৌড়ায় আসে। এরপর আমি ওরে দেখে আমার কিন্তু রাগ, কারণ ও হঠাৎ করে আমাকে সাথে সাথে কথা বলা অফ করে দিছে। আমি যদিও চাইছি যে ওর সাথে দেখাও, কিন্তু আমার মধ্যে একটা রাগ কাজ করছিল। তখন আমি আরো জোরে জোরে হাঁটতাম, কারণ আমি ওই যে দৌড়ে ফার্স্ট ছিলাম 100 মিটার দৌড়ে। আমি খুব জোরে হাঁটতাম, আমার সাথে হাঁটে ও পারতো না। আমি খুব দৌড়ায় হেঁটে ওর সামনে অনেক সামনে চলে যাই। ওরা কি দাঁড়ান না, আমি আপনার জন্য দৌড়ে আসলাম, আপনি এত জোরে হাঁটতেছেন কেন, মেয়ে মানুষ এত জোরে হাঁটে কিভাবে? তারপর আমি বললাম যে মনে মনে বললাম যে ইস এতদিন পরে আসছে, আমার খবর নেই। আমি কথা তো আবার আম্মুর ফোনে ফোন দেয়, আবার কন্টিনিউ হয় রিলেশনটা কন্টিনিউ হওয়ার পরে ক্লাস 9-এ আমি কেউ জানতো না তখন যে আমি ওর সাথে কথা বলি, কেউই জানতো না তখন। ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা ডিসেম্বরে 2012 সালে আমার ফাইনাল পরীক্ষা চলছিল। 2 বিশেষ সাবজেক্ট পরীক্ষা গেছিল 2012 সালের 4 ডিসেম্বর হচ্ছে। ওর সাথে আমি রাত্রে সন্ধ্যার সময় কথা বলছি, ফ্লুকায় কথা বলতাম, ওরে একটা মিস দিলে ফোন দিত আমার ফোন দিয়ে। তারপরে যখন ও সন্ধ্যার কথা বলি, তারপর হঠাৎ করে এখানে একটা কথা, ওর এর আগে কিছুদিন জ্বর ছিল, প্রচুর জ্বর ছিল। জ্বর থাকার পরে ও অনেক ওষুধ খায়, অনেক ডাক্তার কাছে যায়, হসপিটালে যায়, কোনো কিছুতে ওর জ্বর ভালো হচ্ছিল না। তারপর হঠাৎ করে একদিন বড় একটা হসপিটালে যায় ডাক্তার দেখানোর পরে ওকে মেডিসিন দেয়, অ্যান্টিবায়োটিক। ওর বুক ভরে বমি হয় মেডিসিন খাওয়ার সাথে সাথে। তখন আমি সাথে সাথে বলি যে ক্যান্সার না তো, কারণ ক্যান্সার না তো বলি কি যে আমাদের বাড়ির পাশে একটা ছোট বাচ্চা ছিল, বাচ্চাটা হচ্ছে এরকম অনেকদিন জ্বর ছিল। তারপরে এরকম অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে ও বুক ভরে বমি করছিল, রক্ত বমি করছিল। বমি করার পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়, ঢাকা মেডিকেলে। তারপরে আনার পরে ওর বলে যে ওর ব্লাড ক্যান্সার। ইভেন ওর ব্লাড ক্যান্সারটা খুব 3rd স্টেপে, ফার্স্ট স্টেপ না 3rd স্টেপে। তখন আর চিকিৎসা নেই, ও 2 মাস পরেই মারা যায়। তখন আমার মানে বুকের ভিতরে একটা অজানা ভয়, যে আমি ওর সাথে সাথে বলে ফেলি যে ক্যান্সার না তো। বলে আরে না, কিসের ক্যান্সার হবে, হয়তো টাইফয়েড কিছু একটা। তারপরে ওই দিন আমি যখন ওর সাথে সন্ধ্যার সময় কথা বললাম 4 ডিসেম্বর 2012 সালে, কথা বলার পরে 9টার সময় ও নাকি সেন্সলেস হয়ে পড়েছে, আমি জানি না। তারপর সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে ভাবির সাথে নাস্তা বানাইলাম, আবার বড় ভাই বিয়ে করে, ভাবি আমাকে আদর করতো। আবার ভাবি দেখতো যে আম্মু ওনাকে আদর করে, ওই হিসেবে আমাকে আদর করতো। কিন্তু ভাইয়া কখনোই বোন বলে বলতো না, কখনো ডাকতো না যে এদিকে আয়। তারপরে পরের দিন মানে 5 ডিসেম্বর হচ্ছে আমি সকালবেলা উঠলাম, ওঠার পরে ভাবি বললো যে কি, ওর নাম ছিল নিরু, ছেলেটা যার সাথে আমার সম্পর্ক ছিল। ও বললো যে কি নিরু অসুস্থ হয়ে গেছে, কালকে রাতে নাকি ও সেন্সলেস হয়ে পড়ে যায়, নাক মুখ দিয়ে এরকম রক্ত বেরিয়েছিল। তারপরে ওরে মাইজি হসপিটাল নেওয়া হয়েছিল, হসপিটালে বলছিল ও নাকি স্ট্রোক করছে, ওর নাকি ব্রেনে রক্তক্ষরণ হচ্ছে। তারপরে ওর শরীরে ব্লাড নেই, তারপর ওর মাথ থেকে এক ব্যাগ ব্লাড নিয়ে ওর ঢাকা নিয়ে গেছে। আমি তো পুরো সাথে মনে হয় আকাশ থেকে বললো, কারণ ওর সাথে আমি সন্ধ্যার সময় কথা বলছি, কিন্তু ভাবি জানতো না যে আমি ওর সাথে কথা বলি বা কোনো একটা রিলেশন, কেউ জানতো না। তখন আমি সাথে সাথে দৌড়ায় আসি ঘরে, রান্নাঘর থেকে দৌড়ায় আসি নাস্তা বানানো রেখে। তারপরে
আমার ফোন তো নিয়ে ওর ফোন দিয়ে ওর ফোন অফ। তারপরে মানে ভাবি ওদের সাথে যোগাযোগ করে, কারণ ভাবিদের রিলেটিভ ছিল। তারপরে বলে যে কি ওর শরীর খুবই খারাপ, ওর এখনো ঢাকার ডাক্তার বলতেছে যে ও স্ট্রোক করে নাই, ওর অন্য কোনো সমস্যা বুঝতেছে না। তারপরে আমি খুবই কান্নাকাটি করি, খুবই, যে জানি ক্যান্সার না তো, মানে ক্যান্সার হয় না নাকি হয়ে যায়, এত পরিমাণ কান্নাকাটি করি যে পুরো এলাকার মানুষ আমাকে দেখে তাকিয়ে যায় যে কি। তারপর সবার মোটামুটি বুঝার বাকি ছিল না যে ও ওর জন্য কাঁদবে কি জন্য। আমি ঘুমাতাম, মানে তখন থেকেই কিন্তু মোটামুটি একটু অ্যাবনর্মাল ছিলাম, কারোর সাথে আর কথা অফ হয়ে গেছে। আমি ঘুমাতাম, ঘুমের মধ্যে হঠাৎ করে চিল্লায় কান্না করতাম। মানে আমি শুধু স্বপ্নে এটা চিল্লায় কান্না করতাম, এই জন্য স্বপ্নে এটা দেখতাম যে ওর লাশ নামাচ্ছিল অ্যাম্বুলেন্স থেকে, ওর লাশ নামাচ্ছিল ঠিক যেই 4 বছর একটা বাচ্চা এরকম ক্যান্সার মারা গেছিল, ওর লাশ যেভাবে ওর লাশ ওভাবে নামাচ্ছিল। এটা দেখে স্বপ্নে আমি শুধু কান্না করতাম, মানে খুব ভয়ঙ্কর ভাবে কান্না করতাম। মোটামুটি 3 মাসের মতো আমি আপনার আমার পরীক্ষা দেওয়ার হয় না, মানে ফাইনাল পরীক্ষা চলে কিন্তু ফাইনাল পরীক্ষাটা দেওয়া হয় না। তারপরেও স্যাররা মানে জানতো যে আমি, স্যাররা সবাই আমাকে অনেক আদর করতো, কারণ আমি সাংস্কৃতিক ভাবে ওদের আইকন ছিলাম। তারপরে ক্রিয়ার দিক থেকে, তারপর পড়াশোনাও খারাপ ছিল না, 7-8 রুলের ভিতরে সবসময় থাকতো। তারপরে এটার জন্য স্যাররা বলে যে কি থাক, ওর পরীক্ষা না হলে আমরা ওকে টেনে উঠাবো, দেখি ও ভালো হয় কিনা। যখন আম্মু ওদের সাথে যোগাযোগ করে যে আমার মেয়েটা তো এইভাবে অসুস্থ হয়ে গেছে, ওরে তো কিছু বুঝতেছি না, যে ওরে যদি বলি যে কি যে তোর খাওয়া দরকার, ও খাওয়াইতে হবে, যে ওর গোসল করতে হবে, ওর ফ্রেশ হতে হবে, ও কিছুই বুঝতেছে না। ওরা যে কিছু একটা বললে ও যে শুনবে সেটাও করতেছে না, শুনতেছে না, কিছু যে নিজে থেকে করবে সেটাও করতেছে না, পুরো অ্যাবনর্মাল হয়ে গেছে। আপনার কথা বলছে? হ্যাঁ। তো স্যাররা এটা এসে দেখে যায়, নিজের চোখে এসে দেখে যায়। তারপর আমাকে 9-এ উঠায়। 9-এ উঠানোর পরে 9 থেকে 10-এ উঠায়, 10-এ উঠায়। ভাবছে স্যাররাও মানে একটা কনফিডেন্স ছিল যে ও একসময় ভালো হবে, মানে কয়েকদিনের মধ্যে খুব তাড়াতাড়ি ভালো হবে। তখন নীরুর কি অবস্থা? নীরুর অবস্থা হচ্ছে তখন 2012 সালের 4 তারিখে ও অসুস্থ হয়। তারপরে 8 তারিখে ওর অনেক রিপোর্ট করানোর পরে, ঢাকার প্রত্যেকটা ডাক্তার অনেক রিপোর্ট করানোর পরে ওর কোনো রোগ ধরতে পারতেছিল না। তখন হচ্ছে ক্যান্সার নির্ণয় করার জন্য হচ্ছে হাড়, মেরুদণ্ড থেকে, হাড় থেকে অস্থিমজ্জার যে রস, ওই রসটা নিয়ে ওরা ইন্ডিয়াতে পাঠায়, ঢাকা মেডিকেল থেকে। ইন্ডিয়াতে পাঠানোর পরে তারপরে ওরা ইন্ডিয়া থেকে 2012 সালে 12 বলে যে ওর ব্লাড ক্যান্সার, কিন্তু ফার্স্ট স্টেপে আছে। ফার্স্ট স্টেজ? হ্যাঁ। ওকে। কিন্তু ওর অবস্থা খুবই খারাপ। এটা জানার পরে কি আপনার এই অবস্থা, নাকি আপনার অবস্থা আপনার মতো করে খারাপ হয়েছে? আমার অবস্থা তখন থেকেই খারাপ, যে আমি তো, আমার মনে কেন জানি বলছিল যে ওর ক্যান্সার, কারণ যখন ও অ্যান্টিবায়োটিক খাইছিল আরো আগে, 1 সপ্তাহ আগে যখন ও অ্যান্টিবায়োটিক খাইছিল, আমি তখন মুখ দিয়ে কিন্তু ফট করে বলেই ফেললাম যে ব্লাড ক্যান্সার না তো, বলেই ফেলছিলাম যে ব্লাড ক্যান্সার না তো। তখন আমি আমার এটাই আপনার এই যে নিজের প্রতি কেয়ার না নেওয়া, নিজের যে এখন একদম হাল ছাড়া অবস্থা, এটা মূলত কেন? এটার কারণটা কি? এটা মূলত কারণটা হচ্ছে ও যখন আমি মানে কনফার্ম ছিলাম যে ওর ব্লাড ক্যান্সার, আর ভাবতাম যে ওই যে সুপলের মতো মারা যাবে ক্যান্সার। নীরুকে নিয়ে ভাবতে ভাবতে আপনার মূলত এই অবস্থা? আমি ওই যে স্বপ্ন দেখতাম আর চিল্লা কান্না করতাম, হঠাৎ করে যা করতাম। তারপরে অ্যাবনর্মাল হওয়ার পরে আম্মু অনেক স্যারদেরকে রিকোয়েস্ট করে আমাকে ক্লাস 10-এ উঠায়। আর এখানে 12 তারিখে ঢাকা থেকে আমি ভাবি ফোন দেয় যে আম্মুর কাছে ফোন দেয় যে নীরুর কি অবস্থা, কারণ ওর রিলেটিভ ছিল, অবশ্যই খবর নেওয়ার দরকার। পুরো এলাকার মানুষ ওর জন্য খুব কান্নাকাটি করতো, কারণ ও খুব ভালো ছিল, কারোর সাথে খারাপ ব্যবহার করতো না, খুব ভালো ছিল, নামাজ পড়তো খুব। আমার ভাইটাই সবাই, ওর বন্ধু বান্ধব ওদের এলাকায় অনেকে ছিল, ওরা সবাই যায় ওর দেখার জন্য, ঢাকায় আসে নোয়াখালী থেকে। ওরা ছোট ছোট ছিল কিন্তু সবাই একসাথে আসে ঢাকায় ও দেখার জন্য। ওর আম্মু আব্বু এত পরিমাণে কান্না করে। আমার লাস্ট মনে আছে যে 12 তারিখে আমি একবার ফোন দিয়েছিলাম, মানে মোটামুটি কেন জানি মনে হলো যে ওরা একবার ওর আম্মুর কাছে ফোন দিই, ভাবি থেকে ওর আম্মুর নাম্বার নেই। ওর আম্মু এত পরিমাণ কান্না করে, আর ক্যান্সারটা বলতে পারে না। তখন আমি মানে আর করে না, ভাবি বলে যে ক্যান্সার। আমার অবস্থা আরো খারাপ হয়। তখন ওর প্রথম কেমো দেওয়া শুরু করে, আমার অবস্থা আরো খারাপ হয়। আমি শুধু স্বপ্নে দেখতাম, আর এদিক দিয়ে আম্মুকে যা তা বলতো যে মেয়ে হয়েছে, সে হয়েছে, এখন মেয়ে পাগল হয়েছে, অন্য ছেলের জন্য অগদ্য ভাষায় আম্মুকে গালাগালি করতো।
আব্বু গালাগালি করতো, আর চাচিরা যা তা কম খারাপ খারাপ কথা শোনাইতো, দাদি জেঠিরা খুব খারাপ খারাপ কথা শোনাইতো। তারপরে আমি যে এরকম কান্নাকাটি করতাম, আমাকে এর উপর ধরে বড় আপু মারতো, মেজো আপু মারতো, যে এরকম রাত্রে হঠাৎ করে কান্না করে, হঠাৎ করে চিল্লে উঠে কান্নাকাটি করে, ঘুমাইতে পারি না, এই সেই ওদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াইলাম। তারপর ওরা আমাকে ধরে এই অবস্থায় মারতো। তা আম্মুর কাছে নিয়ে ঘুমাইতো। ও এখানে আবার কথা আছে, আব্বু যখন আমি যখন ক্লাস 4 থাকি, আব্বু আবার বিদেশে যায়, আসতে তখন যখন এই অবস্থা ছিল তখন আব্বু দেশে আসে, তখন আবার আম্মুকে মানে, কিন্তু বিদেশে থাকা অবস্থায় কখনো আমার পড়ালেখার কষ্ট বের করতো না। আমার তো পড়ালেখার কষ্ট আসতো না, বেতন লাগতো না, আমি উল্টা মুভি পেতাম। আম্মু নিজেই নানুদের থেকে আর নিজে সেলাই মেশিন দিয়ে চালাইতো। তো আসে আব্বু কি করে, একটা বলে যে কি বিয়ে দিয়ে দিই মেয়েটারে, আর পড়াশোনা করার দরকার নাই। আর আমাদের বাড়িতে আগের যারা বড়াপুরা তাদেরকে কাউকে 8 পাস করতে দিত না, মানে একটা কুসংস্কার যে মেয়েরা বড় পড়াশোনা করলে খারাপ হয়ে যায়, এই সেই প্রেম টেমে জড়াবে। তারপর ওরা প্রেম টেমে জড়াইছে, কিন্তু মানে ক্লাস 8 বিয়ে দিয়ে দিচ্ছে, কাউকে পড়তে নেয়। আমি মাত্র 9 গেছি, আমি আর আমার চাচাতো বোনটা। ওই ভাইটা আর পড়াশোনা করে না, ও আমার সাথে যে পড়ছিল ক্লাস 1 থেকে। তখন আমি ক্লাস 10 যাই, তারপরে ক্লাস করা শুরু করি না, ক্লাস 3 মাস পর্যন্ত যাই। তারপর 3 মাস পরে নিরু সুস্থ হয়ে, মানে মোটামুটি সুস্থ হয়ে 1 সপ্তাহের গ্যাপে ও বাড়িতে আসে। ডাক্তার বলে যে 1 সপ্তাহ বাড়ি থেকে ঘুরে নিয়ে আসেন। তখন ও 1 সপ্তাহ পরে যখন আসে, ও সবার থেকে শুনে বুঝতে পারে যে আমার এই অবস্থা। ও এসেই 1 ঘন্টা পরে আমার সাথে দেখা করার জন্য বাড়িতে আসে। আর সবাই ওরে দেখে সবাই বাড়িতে চলে আসে, আমাদের বাড়িতে চলে আসে। এসে ওরে দেখতেছে, মানে পুরো এলাকার সবাই ওদের বাড়িতে ভিড়, আমাদের বাড়ি ও যখন আসে সাথে সাথে। তারপরে ও যখন আমাদের বাড়িতে আসে, আবার অনেক লোক আমাদের বাড়িতে আসে। ও আমাকে দেখে ওরে যখন আমি দেখি, তখন আমি অনেকটা আস্তে আস্তে ওর দেখার পর আস্তে আস্তে নর্মাল হতে শুরু করি। তারপর থেকে ওর গ্যাপে আবার বাড়িতে আসতো। তখন ওর হাইট কেমন ছিল, একদম পুরো চুল পড়ে গেছিল। ও খুব লম্বা ছিল, আর ওর খুব হেলদি ছিল, ফিটনেস খুব ভালো ছিল। তারপর ফিটনেস সব নষ্ট। আমি ওরে দেখে অন্যরকম, মানে একদম তাকিয়ে থাকি, কি দেখতেছি আমি তো বুঝতাম, মানে তারপরে ও আমাকে আস্তে আস্তে ওর সাথে চলে। তারপর ডাক্তার যখন আমার আম্মু যখন ডাক্তার দেখা, তারপর বললো যে কি ওর সাথে কথা বলতে দিত। ডাক্তার বলছিল যে নিরুর সাথে কথা বলতে দিও না, কারণ ও নিরুর কারণে এই অবস্থা। ওকে ও যত নিরুকে দেখবে, নিরুর কাছে থাকবে, ও তত স্বাভাবিক হবে ইনশাল্লাহ। তখন আমি ওর নিরুকে দেখার পর আস্তে আস্তে স্বাভাবিক হই। ও আসার পর থেকে ও প্রথম অবস্থায় স্বাভাবিক হয় না, 2-3 বার আসার পর আস্তে আস্তে স্বাভাবিক হয়। তারপর আবার স্কুলে যায়, তারপর ও আবার আগের মতো ওর পড়াশোনা অফ হয়ে যায়। ও তখন ক্লাস 10 পরীক্ষা দেওয়ার কথা ছিল, যখন ও অসুস্থ হয় ওর পড়াশোনা অফ হয়ে যায়। তো আমি আবার স্বাভাবিক হই। তারপরে স্কুলে যাওয়া শুরু করি। তারপর স্কুলে ও আবার আগের মতো সাইকেল নিয়ে দৌড়ে যেত। ও সাইকেল চালানো নিষেধ ছিল, তারপরে সাইকেল নিয়ে যাইতো। অনেক সময় ওর কিন্তু প্রায় সময় জ্বর থাকতো, যে ক্যান্সার রোগীদের সবসময় জ্বর থাকে, মানে ওদের গা গরম থাকে, আর ওদের জ্বর হলে ব্লাড হিমোগ্লোবিন কমতে থাকে। তখন আমি তারপরে যাইতো জ্বর টর নিয়ে আমার সাথে স্কুলে দৌড়াইতো। ও আর স্কুলে যাইতো না। তারপরে আমি ওরা কোন ক্লাসে পড়তো তখন? ও এসএসসি দেওয়ার কথা ছিল যখন ও অসুস্থ, আর আমি তখন ক্লাস 10 উঠতেছি। ওকে, ফাইনাল পরীক্ষা ছিল, 9 ফাইনাল পরীক্ষা 10 উঠে যায়। আমার পরীক্ষা ছাড়াই 10 উঠায় ছাড়া। তারপরে উঠার পরে আবার যখন ক্লাস 10 উঠে একটু স্বাভাবিক হই, তারপরে স্কুল ক্লাস করে স্যাররা খুব আদর করতো আমাকে। তো বলতো, আমাকে একদিন স্যার বললো যে তোমার এম ইন লাইফ কি? আমি সবসময় বলতাম যে স্যার আমি আর্মি অফিসার হব। মানে সব সময় আমার ওই আর্মিদের প্রতি খুব ইন্টারেস্টিং ছিলাম, যে একটা যে আর্মি হওয়ার প্রথম কারণ হচ্ছে আইন থাকবে। আইন থাকলে তখন আমার অন্যায় প্রতিবাদ করার একটা ক্ষমতা থাকবে, যে আমার আম্মুর সাথে যে অন্যায়গুলা হয় বা আমার সাথে যেসব হয়েছে ওগুলো করতে পারবে না। অন্তত আর্মি হতে চাইতে এই জন্যই যে যেন ভাইয়ার আর খারাপ ব্যবহার না করে। ভাইয়া হয়তো কি মুখ মানে সামান্য ব্যাপার, যে ডাইনিং টেবিলের উপর যদি শুধু মগে যদি পানি না থাকতো, সাথে সাথে মগটা ভাঙতো, চেয়ারের সাথে বাড়ি মেরে মগটা ভাঙতো। আর এত নোংরা ভাষায় গালি তো আম্মুকে, মানে মানুষের এগুলা বাইরের মেয়ে ছেলেকে বলে না। আর ও তো মা, সৎ মা হোক মা,
আম্মু তারপরে খুব আদর করতো, খুব কাছে টেনে। তারপরে আমি পড়াশোনা চালে, তারপরে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে। নিশি, আমরা এখান থেকে ফিরবো। ঠিক আছে, ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে কানেক্টেড থাকবেন ডিটেল আপডেটের জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঢাকা FM এর পেজে www.facebook.com/ILoveDhakaFM। লাইক দিয়ে কানেক্ট থাকবেন প্লিজ। জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। স্বাগত আরো একবার বিরতির পর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4 সারা দেশব্যাপী। আমি RJ কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, নিশি রয়েছে আমাদের সঙ্গে। নিশি, আমরা যেখানটায় ছিলাম, মানে একটা বিয়ে সমাধানে ছেলেটা হচ্ছে, তখন কি নীরু বেঁচে ছিল? হ্যাঁ, নীরু বেঁচে ছিল। ওকে। তারপর নীরু মোটামুটি একটু সুস্থ, তারপরে কেমন চলতেছে, এদিক দিয়ে আমি স্কুলে যাওয়া শুরু করি। তারপর পড়াশোনা আবার কন্টিনিউ করি। আবার আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে, যে মেয়ে প্রেম টেম করে। সবাই তো জেনে গেছে যে আমার সাথে ওর সাথে সম্পর্ক। যখন অ্যাবনর্মাল হই, তখন পুরো এলাকা জুড়ে আর 3-4 গ্রাম জেনে গেছে যে আমার সাথে ওর সম্পর্ক আছে অ্যাবনর্মাল হওয়ার পর থেকে। তখন আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে আব্বুরা। আমার বড় আপু আমাদের একটা বিয়ে সমাধানে। তো ছেলেটা আগে একটা বিয়ে করছে, তখন আমি ক্লাস 10 পড়ি। আগে একটা বিয়ে করছে, বোর চলে গেছে। তারপর আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি বলে যে কি ওই ছেলের বয়স বেশি, তারপর আবার ও বিয়ে করছে। আমার অবিবাহিত মেয়ে, কেন আমি এরকম বিবাহিত ছেলের কাছে বিয়ে দেবো? তারপরে আবার ছেলেটা হচ্ছে খুলনা নোয়াখালী থেকে বহুত দূর। আমি বলে যে কি এত দূর আমি মেয়েকে বিয়ে দেবো আশেপাশে, যেন আমি যা দেখতে পারি, কারণ ওর আর কেউ নেই, একমাত্র আমি। যে একটা ভাই থাকলে আমি দূরে বিয়ে দিতাম, ভাইয়ে যায় দেখতো। বাবা থাকলে বাবার যায় দেখতো, ওইভাবে বিয়ে দিতাম। তারপর অনেক কষ্ট বিয়েটা আম্মু ক্যান্সেল করে। ওটার পরে আম্মুকে অনেক খারাপ ব্যবহার করে। আর আম্মু যখন আমি একটু সুস্থ হই, তখন থেকে আম্মু আমার হাতে ফোন দেখতো, আম্মু আমাকে ধরেই মারতো। আম্মু চাইতেন আমি নীরুর সাথে কথা বলি, কিন্তু আম্মু নিজেই নীরুর জন্য কোরআন খতম করায়। তারপরে অনেক নামাজ পড়ে, নফল নামাজ পড়ে নীরুর জন্য, যেন নীরু সুস্থ হয়। নীরুকে আম্মু খুব আদর করতো। তারপরে কিন্তু আম্মু চাইতো না যে আমি নীরুর সাথে রিলেশন রাখি। আম্মু আমাকে সবসময় পাড়ায় রাখতো, যেন আমি ওর কখনো ভাবে ফোন না দিই। তো নীরু আমার পাশাপাশি যাইতো স্কুলে। তো আমার এলাকায় আমার ওই ভাইটা পুরো দিয়ে রেখেছে, যেন আমাকে কোনোভাবে নীরুর আশেপাশে দেখলে বা নীরু আমার আশেপাশে থাকলে যেন ভাইয়াকে ইনফর্ম করে। আর ভাইয়া ওই এলাকায় একটু রাজনীতিতে প্রভাবশালী ছিল। তো আশেপাশে দিয়ে মানে আমি রাস্তা দিয়ে গেলে যদি কোনোভাবে দেখতো নীরু আমার পাশে এসে বাড়িতে খবর চলে যেত। তারপর আম্মুকে বকা দিত। আম্মু আমাকে যখন যেটা পেত হাতে, অনেক সময় ধরা যাচ্ছে প্লেট আছে, প্লেট দিয়ে মারতো। অনেক সময় হাত পাকা ছিল, হাত পাকা দিয়ে মারতো। অনেক সময় সুপারি কাটা লোহার যে ছোতরা, ওটা দিয়ে মারতো। মানে যখন যেটা হাতে থাকতো ওটা দিয়ে মারতো। তারপরে এই মানে কোনোভাবে চাইতো না যে নীলুর সাথে। তারপরে আমি লুকাই ওর সাথে কথা বলতাম। বিদেশ থেকে আব্বু ফোন দিয়ে আম্মুকে খুব গালাগালি করে, তোর মেয়ে মান সম্মান ডুবাবে, এই সেই অনেক গালাগালি করে। তো বলে যে কি বিয়ে দিয়ে দেবো, আর পড়াশোনা করার দরকার নেই, টেস্ট পরীক্ষা দিতে দিবে না। আমি আম্মুকে ঠিক পরীক্ষা 4 দিন আগে বলে, আম্মু শুধুমাত্র আমাকে মেট্রিকটা পড়তে দাও, তাহলে অন্তত আমি নিজের খরচটা চালাইতে পারবো। যদি কোনো তোমার মতো হইলো যেন আমার ফ্যামিলিতে, নিজের ফ্যামিলি দেখতে পারি। বিয়ে হোক, হ্যাঁ বিয়ের পরে যেন আমি আমার শ্বশুর বাড়িতে যেয়ে যেন আমার ফ্যামিলি দেখতে পারি। তারপরে অনেক কষ্টে আমাকে রাজি করে, টেস্ট পরীক্ষার জন্য রাজি করে। তারপর টেস্ট পরীক্ষা দিই। দেওয়ার পরে হচ্ছে এর 1 মাস আগে কিন্তু পড়াশোনা অফ করে দেয়। তারপর টেস্ট পরীক্ষাতে 4টা মেয়ে এলাও হয়,
শুধুমাত্র, মানে অল বিশেষ পাশ করে 4টা মেয়ে আর ছেলে 6টা 10টা। তো ওইখানে 4 জনের ভিতরে আমি 2 ছিলাম। তারপরে আম্মু খুশি হয়, তারপরে আমি বলে যে কিনা আমি মেয়েকে আমি পরীক্ষা দেওয়া হবে, ও টাকা না দিলে আমি বাপের বাড়ি থেকে এনে দেবো। তারপরে আমার ফাইনাল পরীক্ষার জন্য ফর্ম ফিল আপের জন্য টাকা দিবে না, তোর মেয়ে কিভাবে পড়বে আমি জানি না, টাকা পয়সা আমি দেবো না। আমি বলেছি কি সারা বছর তো দাও না, এখন তো একটু টাকা বেশি লাগতেছে, ফর্ম ফিল আপ ওটা একটু দাও, সারা বছর তো মেয়েটার বেতন লাগে নাই, কোনো কিছু লাগে নাই। তারপরে দিবেই না, বলে যে কি তোমার মেয়ে তুমি বিয়ে দিয়ে দাও, পড়াশোনা করানো লাগবে না। তারপর আম্মু বড় মামা থেকে, ছোট মামা থেকে, নানু থেকে চেয়ে এনে তারপরে আমার ফর্ম ফিল আপ করায় তারপরে পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিই। তারপর ফাইনাল পরীক্ষা দিই। তো যখন ফাইনাল পরীক্ষার প্রথম দিন আমি আমার পরীক্ষার সময় সবাই আম্মুকে, জেঠি, চাচি সবাইকে পা ধরে সালাম করে যেতাম। আম্মু শিক্ষা দিয়েছিল সবসময় কারোর সাথে এখন প্রথম ইন্ট্রোডিউসে সালাম দিবা, অনেক বেশি মুরব্বি হলে পা ধরে সালাম করবা, পরীক্ষার সময় পা ধরে সালাম করবা। তারপরে পরীক্ষার সময় আমি ভাইয়াকে সালাম করতে চাই, ভাইয়ার রুমে পরীক্ষার ফার্স্ট দিন, যে ভাইয়া পরীক্ষা দিতে, ভাইয়ের সাথে সাথে আমাকে দেখেই কম্বল দিয়ে মুখ ঢাকে ফেলে, তখন শীতকাল ছিল, ফেব্রুয়ারি। পছন্দ করতো না আপনাকে? আমি তারপরে সালাম দিতে গেলাম যে ভাইয়া পরীক্ষা দিতে যাচ্ছি আমি। তারপর ভাইয়া মুখ ঢাকা অবস্থা বাইরে বলি যে ভাইয়া আমি পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করেন। তারপর পরীক্ষা দিতে যাই, যাওয়ার পরে পরীক্ষা দিই কন্টিনিউ। পরীক্ষাটা ওইভাবে কেউ নিয়ে যেত না, তখন আম্মুর কাছে টাকা ছিল না। আম্মু কি করে, স্কুল থেকে একটা বাস করে যে এখান থেকে প্রায় অনেক ছেলে মেয়ে একসাথে একই বাসে যাবে আসবে, পরীক্ষার হলে নিয়ে দিয়ে আসবে, আবার নিয়ে আসবে একটা বাস। তো আমি ওই বাসে দিয়েছে, কারণ ওই বাসে খরচ কম, এই জন্য কেন। তারপর এইভাবে যাই। আমার খারাপ লাগতো যে পরীক্ষা কেন সবার মা আসতেছে, কারো বাবা আসতেছে, কারো ভাই আসতেছে, কখনো আমার কেউ আসে না। একদিন আমার ক্লাসমেটদের, আমার বান্ধবীদের একজন যাইতো, কিন্তু আমার কেউই আসতো না। তারপরে একদিন নিরু আসে, আমি যখন বললাম যে আমার খারাপ লাগে, তারপর ও ঢাকা থেকে যখন কেমন দিয়ে যায়, তারপরে তখন আবার ও যায় কেন্দ্রতে। আচ্ছা, তারপরে পরীক্ষাটা দিই, পরীক্ষার রেজাল্ট আসে, রেজাল্ট তো ভালো হয় না, 4.60 আসে। তারপরে আমি ভাইয়ারে বলি যে ভাইয়া আমি পাস করছি। আমি বলেছি কি তুমি ভাইয়ারে বলো যে ভাইয়া আমি পাস করছি। আমি বলি বড় ভাইয়ারে যে ভাইয়া আমি পাস করছি। ভাইয়া বলে যে কি হ্যাঁ শুনছি, ব্যাস, আর কোনো কিছু না। তারপরে আমার খুব খারাপ লাগে যে আমি আমাদের এলাকার মধ্যে ভালো করছি। আমার আগে 2টা মেয়ে ছিল শুধুমাত্র, একটা প্লাস পাইছে আর একটা হচ্ছে 4.83 পাইছে। তারপর আমি ছিলাম 3য়। তারপরে আমার খারাপ লাগে যে আম্মু খুশি, অনেকেই খুশি, আমার ভাই চাচাতো বোনও কিন্তু ভালো রেজাল্ট করেন, 3.23 পায়। তারপরে এত ভালো রেজাল্টের পরেও ভাইয়া একটু মোটামুটি ভালো গ্রামের জন্য, ভাইয়া একটু বললো না যে ভালো করছি, সামনে আর ভালো করি। তারপরে আবার বিয়ের জন্য চাপ দেয়। তারপর আমি হচ্ছে কি দেখি যে কি আমার কষ্ট বিয়ে করবে না, আমি আম্মুকে বলে যে আম্মু সরকারি কলেজে। তা বলে যে সরকারি কলেজ হচ্ছে জেলা শহরে, তুই এখান থেকে যাবি কিভাবে, আসা যাওয়ার খরচ। বুঝলাম যে কোনো খরচ হবে না, কিন্তু আসা যাওয়ার খরচ, যাতায়াত ভাড়া কোত্থেকে দেবো। হচ্ছে আম্মু একটা ম্যানেজ হয়ে যাবে, তুমি অতটা, শুধুমাত্র আমি বাসে যাবো। আমি বাসে উঠতে পারতাম না, তারপর বলতাম যে বাসে যাবো, আমি বাসে উঠলে বমি করতাম। তারপর বললাম বাসে যাবো আম্মু, আমি সরকারি কলেজে পড়বো, দেখি না যদি চান্স পাই। চান্স পেলে তো লাগছে, আমার সার্টিফিকেটে থাকবে যে গভর্নমেন্ট ওমেন্স কলেজ, কোনো বেসরকারি কলেজ না। তো আমি বলে যে কি আচ্ছা আম্মু না, হ্যাঁ এর ভিতরে বলে আচ্ছা ঠিক আছে দেখ। তারপর আমি ফর্ম নেওয়ার পরে আমার আসে, তারপরে আসার পরে আমি ভর্তি হই, আর নানুর থেকে টাকা এনে আম্মু ভর্তি করাই, আম্মুর কিছু টাকা জমানো ছিল। তারপর আবার ওই যে ক্লাস 10 পরীক্ষার পরে, এসএসসি পরীক্ষার পরে একটা উপবৃত্তি দেওয়া হয় 2300 টাকার। তো আমার খরচ হয়েছিল ভর্তি হইতে 1900 টাকা। তো আমি ওই টাকা দিয়ে ভর্তি, তারপর আসা যাওয়ার খরচ মোটামুটি চলো। তো আব্বু আবার এর ভিতরে আসে, আমার পরীক্ষা মানে ইন্টারে মাত্র ভর্তি হয়েছি, 1 মাস গেল, মানে 3-4 দিন আমি কলেজে গেছি। তারপর বই লিস্ট দেয়, তারপর আম্মুরে বলে নানু টাকা দেয়, বই কিনি, নতুন বই কিনি। আব্বু হঠাৎ করে আইসে কয়েকদিন পরে বলে যে কি মেয়ে বিয়ে দিয়ে দেবো। আমি বলে যে কি মেয়ে মাত্র ভর্তি হলো সরকারি কলেজে, মেয়ে পড়তে দাও। তারপরে কি করে একটা ছেলে আসে দেখতে হঠাৎ করে একদিন। আবার আমি টিউশনই করতাম, ফাঁকে ফাঁকে টিউশনই করতাম, একটা 9-এর মেয়ে পড়াতাম। তারপরে হচ্ছে কি আব্বু একটা ছেলে পাঠায় আমাকে দেখার জন্য। তো আমি যেভাবে ছিলাম ওই অবস্থায় ছেলেটা দেখে, ছেলেটা পছন্দ করে। তারপরে হচ্ছে কি গ্রামের মেয়েদের মুখ দেখলে টাকা দিয়ে দেখে, তারপরে হচ্ছে মানে কনে দেখতে হলে, তারপর হচ্ছে ওই ছেলেটা আমাকে 500 টাকা দিয়ে যায়। তো আমি কিছু বলি না, আমি যে ভাবির কাছে দিই।
টাকাটা ভাবির কাছে দেওয়ার পরে ভাবি টাকাটা রাখে। তারপরে আমি ভাবি আমি বিয়ে করবো না, ছেলেটা আমার পছন্দ হয় না, ছেলেটা পড়াশোনা করে নাই, আমি বিয়ে করবো না। তো ভাবি বলে যে ছেলেটা হচ্ছে আনসার বাহিনীতে চাকরি করে, আনসার ক্লাস 10 পর্যন্ত পড়ছে, মেট্রিক পাস করছে, কিছু হবে না, দেখলে তার বিয়ে হয় না, দেখছে। তো আজকে দেখতে আসছে, এর পরের দিন আব্বু নাকি ওদের সাথে কথা বলতে গেছে, ওরা নাকি ডাকছে কথা বলার জন্য। তো এর পরের দিন যেদিন দেখতেছি, এর পরের দিন রাত্রে 11টার সময় আমি ঘুমাই গেছিলাম। পরের দিন আমার কলেজ ছিল জন্য ঈদের 3 দিন পরে, কোরবানি ঈদের 3 দিন পরে। তারপরে হচ্ছে আমাকে রাত্রে 11টার সময় ঘুম থেকে উঠায় আম্মু রুমে নেয়। নেওয়ার পরে আমি ঘুম চোখে মানে চোখ ডলতে আম্মুর কাছে যাই, যে আম্মু কি হয়েছে, আব্বু ডাকছিল? হ্যাঁ। তারপরে বলেছে কালকে থেকে কলেজে যাওয়ার দরকার নেই, পরশুদিন তোমার বিয়ে। আমি তো মানে ঘুম চোখে মানে চোখ ডলতেছি, ভাবতেছি ঘরে কিছু স্বপ্ন দেখতেছি নাকি উল্টা পাল্টা। তারপর আমি ঢুলতেছি, মানে ঘুমের মানে ফিলার ধরে ঢুলতেছি, মানে ঘুম পড়ে যাবো অবস্থায়। তারপরে আমাকে মেজাপু ধরে চাকরি মারার পরে মানে একটা মোটামুটি ঘুমটা একটু ছাড়ে, ধরে হাত ধরে চাকরি দেয়, যে তোর কি বলছিস শুনতেছিস? তারপরে আমি বললাম যে কি হয়েছে? তো বলে যে কালকে থেকে কলেজে যাওয়ার দরকার নাই, পরশুদিন তোর বিয়ে। বিয়ে আমার কার সাথে? কালকে যে ছেলেটা দেখতেছিল। আচ্ছা না, ওটা আমি বিয়ে করবো না, ও পড়াশোনা করে নাই, ওই ছেলে উল্টাপাল্টা প্রশ্ন করে। আমাকে মানে বলতেছে যে আমার নাম লিখতে, এই যুগে কেউ নাম লিখতে বলে? তাছাড়া ছেলেকে আমি যখন বললাম যে আমি গভর্নমেন্ট ওমেন্স কলেজে পড়ি, তো গভর্নমেন্ট ওমেন্স কলেজে কি আমার চেহারা দেখে ভর্তি করেছে? আমি ঠিকই বললাম যে চেহারা দেখে ভর্তি করেছে, যে আমি নাম লিখতে পারবো না, আমার ঠিকানা লিখতে পারবো না। আমাকে আমার নাম ঠিকানা লেখাইছে ওই ছেলে। আমি ছেলের বিয়ে করবো না, কারণ ওর মধ্যে মিনিমাম কমন সেন্স নেই। তো বলো যে কে এত কমন সেন্স খোঁজা লাগবে না, এই মুহূর্তে যেটা বলছি সেটা মাথায় ঢুকে নাও, আর তুমি এটার জন্য প্রস্তুত থাকো। কালকে থেকে কলেজে যাওয়া লাগবে না, কালকে তোমার গায়ে হলুদ, পরশুদিন তোমার বিয়ে। আসলে আমি বিয়ে করবো না, বিয়ে না করলে এই মুহূর্তে তোর মাকে ডিভোর্স দিব, এই মুহূর্তে এখনই তোর মাকে নিয়ে যেদিকে 2 চোখ যায় তুই বের হয়ে যাবি। আমি বললাম যে এখানে মাকে টানতেছেন কি জন্যে? আব্বুরে বললাম আমি বিয়ে করব না, আর আপনি তো আমার খরচ চালাচ্ছেন না পড়াশোনার, আমি আপনাদের বাড়িতে থাকতেছি আর খাইতেছি, ওটা আমি আপনাদের কাজের মেয়ের মতো যতটুকু ঘরের কাজ করে দিচ্ছি, ওই ক্ষেত্রে কাজের মেয়েরা কিন্তু ঘরের থেকে কাজ করে খায়, আবার টাকাও নেয়। আমি তো আপনাদের থেকে 1 পয়সাও নিচ্ছি না, শুধু কাজ করে দিচ্ছি টুকটাক, আর খাচ্ছি আর থাকতেছি, এইটুকুই। তো পড়াশোনার খরচটা তো চালাচ্ছেন না, তো পড়াশোনাটা করতে দেন। তো বলো যে কি না, পড়াশোনা করা লাগবে না, আমি যেটা বললাম আমি কথা দিয়ে আসছি, বিয়ে যদি না করতে চাও এই মুহূর্তে তালাক দিব। ইভেন উনি তালাকের কাগজ প্রিন্ট করে নিয়ে আসে, এতটাই ক্রেজি ছিল। তালাকের মানে লিখে প্রিন্ট করে নিয়ে আসে, যে দলিল থাকে একটা 100 টাকা 150 টাকার দলিল, একটা 100 টাকার দলিল, ওই দলিল প্রিন্ট করে নিয়ে দলিলটা পড়ো, এই মুহূর্তে আমি সাইন করে তোমার মাকে তালাক দেবো, যদি বিয়ের জন্য প্রস্তুত তুমি রাজি না হও। তখন আমি আম্মুর দিকে তাকাচ্ছি, আম্মু কান্নাকাটি করতেছে। তখন আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি মোটামুটি বুঝি যে মার এ বয়সে তালাক মানে কি, মানে মান সম্মান পুরোটাই যাবে। তখন আমি অনেক চাপের মুখে পড়ে আম্মুর দিকে তাকাই। তখন 11টা থেকে রাত 2টা পর্যন্ত আমি অনেক কান্না করি। এরপরে আম্মু অনেক বুঝে বলে দিকে থাকবে, এর জন্য রাজি হয়ে যা। তারপরে আমি বলছি আচ্ছা মা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তারপর আমি শুধুমাত্র আম্মুর ডিভোর্সটা ঠেকানোর জন্য বিয়েতে রাজি হই, আর নিরুকে ফোন দিই যে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে এভাবে। আমি ছেলের নাম জানি না, কিন্তু ছেলেটা হচ্ছে শান্তিনগর, মানে পাশের গ্রামের শান্তিনগরের ছেলেটা। আমি জানি না যে ছেলেটার নাম কি, কোন বাড়ির কি, কিচ্ছু জানি না। তারপরে নিরু এর পরের দিন সকালবেলা ওই ছেলের কিভাবে যেন খোঁজ নেয়, নিয়ে ওর ছেলেকে ফোন দিয়ে বলে যে ভাইয়া আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন ওর সাথে আমার সম্পর্ক আছে, প্লিজ ভাইয়া আমি অসুস্থ মানুষ, ওকে আপনি বিয়ে করেন না, ও আমাকে ছাড়া বাঁচবে না, ও অলরেডি একবার অ্যাবনর্মাল হয়েছিল, আর আমি ওকে ছাড়া বাঁচবো না, আল্লাহ মনে হয় আমাকে ওর জন্যই বাঁচা রাখছে। তারপরে ওর মানে আমার হাজবেন্ড যার সাথে বিয়ে, ওর নাম ছিল বেলাল। তারপরে আমি বিয়ের পরে জানলাম আর কি ওর নাম যে বেলাল। তারপরে ও বলে যে কি আশা রাখেন ফোন, তারপরে রেখে দিচ্ছে। তারপরে খুব গর্ভভাবে বিয়ে হয়। বিয়ের সময় ছেলে পক্ষ থেকে শুধুমাত্র আমাকে একটা নাকের ফুল দিছিল। নাকের ফুলটা তাও আমার হাজবেন্ডের বোনের, বড় বোনের নাকের ফুল এনে আমাকে দিয়ে ওইটুকু দিয়ে বিয়ে, আর কোনো অলংকার দেওয়া হয় নাই, শুধুমাত্র 2টা শাড়ি দিছিল।
2টা শাড়ি দিছিল ওইটাই। তারপরে আমি বলি যে আম্মু আবার এটা বলছিলাম যে আম্মু আমি বিয়ে করতে পারি এক শর্তে, বিয়ের পরে ছেলে যেন এখন পড়াশোনা করায়। নিশি, আমরা এখান থেকেই ফিরবো। ঠিক আছে, ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে কানেক্টেড থাকবেন ডিটেল আপডেটের জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঢাকা FM এর পেজে www.facebook.com/ILoveDhakaFM। লাইক দিয়ে কানেক্ট থাকবেন প্লিজ। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001-024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। স্বাগত আরো একবার বিরতির পর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4 সারা দেশব্যাপী। আমি RJ কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, নিশি রয়েছে আমাদের সঙ্গে। নিশি, আমরা যেখানটায় ছিলাম, তুমি শুধুমাত্র ছেলেটাকে এটা রিকোয়েস্ট করো যেন আমাকে পড়াশোনা, আমি পড়াশোনার প্রতি খুবই ইন্টারেস্টেড ছিলাম যে আমি পড়াশোনা করবই, যেন আমার একটা ইয়ে থাকে যে আমার কেউ নাই, আমার পড়াশোনা আছে, এটা আমারই থাকবে, এটা কেউ কখনো নিতে পারবে না। তো আমি বলা যে কি, আমি ছেলের সাথে কথা বলছি, ছেলে তোমাকে পড়াশোনা করাবে, তুমি চিন্তা করো না। তারপরে আচ্ছা, আমি কিন্তু এদিক দিয়ে নিরুকে বলে রাখছি যে তুমি আমাকে কোনোভাবে নিয়ে দাও। তখন নিরু খুবই অসুস্থ ছিল, ওর হাইড্রোজের কেমন ছিল, ওর খুবই প্রচন্ড বুকে ব্যথা ছিল, খুব অসুস্থ ছিল, ও কিছু করে না। তখন ও চিন্তা করলো যে আমি ওদের নিয়ে আসবো। ও খুব কান্না করছিল, খুবই, ওর ফোনের মানে ওই দিনের কান্নাটা, মানে খুব চিৎকার করে কান্নাটা আমার কানে এখনো বাজে। নিরু, হ্যাঁ। তো আমি বললাম যে তুমি আমাকে নিয়ে যাও প্লিজ, আমি এখানে থাকলে আমার বিয়ে দিয়েই দিবে, আম্মুর ডিভোর্স হয়ে যাবে আমি যদি বিয়ে না করতে পারি, এখানে থাকা অবস্থা বিয়ে না করলে তুমি আমাকে কোনোভাবে পালায় নিয়ে যাও। ও বলে যে কি আমি পালায় নিবো কি, নিতে পারতেছি না এখন এই মুহূর্তে, আমি তোমাকে ছাড়তে পারতেছি না, বা পালায় নিয়ে যাবো সেটাও পারতেছি না। আমি যে একটা রোজগার করে নিয়ে তোমাকে পালায় নিয়ে কিছু একটা করে খাবো বা একটা দিন তোমাকে চালাবো, একটা দিন চালানোর মতো ক্ষমতা আমার মধ্যে নাই, ওই এবিলিটি আমার নাই। কারণ আমি আমার বাবার উপর ডিপেন্ড, আমার বাবা আমার সম্পূর্ণ ক্যান্সারের কষ্টে বিয়ে করতেছে। এই অবস্থা আমি তোমাকে নিয়ে কি করব? আমার নিজের রাস্তায় পড়ে মরতে হবে, কারণ আমার ক্যান্সার চিকিৎসা না চললে আমি শেষ। তারপর ও খুব কান্নাকাটি করে। তারপরে আমার নর্মালি ভাবে বিয়ে হয়, আমার 2টা বান্ধবীকে দাওয়াত দিই, আমি খুবই কান্নাকাটি করি। আমার 2 দিনের কান্নায় মানে সারাক্ষণ চোখ দিয়ে পানি পড়ে। তারপর চোখ মুখ ফুলেছিল, আমি ওই ছেলেটা মুখে দিয়ে কিন্তু তাকাইনি যখন ও আমার দেখতে আসে। তারপর নামও জানতাম না। তারপরে বিয়ে হওয়ার পরে ওকে যখন সদরে দেয়, মানে সদর বলতে জামাই করে নেয়, তো নেওয়াটা শেষ হলো। তারপরে হচ্ছে কি, কথা ছিল যে আমাকে উঠে নিবে না,
আরো 3 মাস পরে উঠে নিবে, বা ছেলেও থাকবে না। তারপরে ছেলে থাকবে না, তারপরে কি ছেলে হঠাৎ করে বলতেছে যে বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে সন্ধ্যার পরেই বলতেছে কি ছেলে আজকে যাবে না, ছেলে থাকবে এখানে, মেয়ের সাথে থাকবে। তারপরে রাতে 11টার থেকে মানে নর্মালি ভাবেই ওর সাথে আমাকে দেয়, মানে বাসুরে দেয়। দেওয়ার পর আমি ওর নাম জানতাম না। তারপরে ভাবি বললো যে, ভাবি ছিল আমার, ভাবি আমাকে বললো যে ওকে সালাম করো। আমি নর্মালি ওকে সালাম করলাম, করার পরে ভাবি চলে গেল। তারপর দরজাটা অফ করলো। আমি ওর নামও জানি না তখন পর্যন্ত। আর ও আমাকে প্রথম বললো যে কি কালকে আমাকে একটা ছেলে ফোন দিয়েছিল, ওর ডিরেক্ট প্রথম কথা এটাই, ভাবির যে রুম থেকে বের হয় ও সোজা এটাই কথা ছিল যে কালকে একটা ছেলে আমাকে ফোন দিয়েছিল, ছেলেটার নাম নিরু বলছিল। ছেলেটা বলছিল তোর সাথে নাকি ওই ছেলের সাথে সম্পর্ক ছিল, এটা কি সত্য? তাই আমি ওর সাথে লুকাই না, কারণ ওর সাথে যখন আমার বিয়ে হয়েই গেছে তখন আমি ওর কাছে বলি যে হ্যাঁ সম্পর্ক ছিল, জাস্ট এটা বললাম যে সম্পর্ক ছিল। আমার এখনো মনে পড়ে ও আমাকে এত পরিমাণ থাপ্পড় দিছে, মানে একটা মেয়ের জীবনে স্মরণীয়। বাসর রাতেই তখন পর্যন্ত আমি ওর নাম জানি না। ওর সাথে আমার প্রথম কথা এটাই ছিল, ওর সাথে আমার বলা প্রথম কথা এটাই যে হ্যাঁ ছিল হাজবেন্ড ওয়াইফ প্রথম ইন্ট্রোডিউস। আমি ভাবলাম যে শুরুটা হয়তো অনেক সুন্দরভাবে হবে, যে ও আমার নাম জিজ্ঞেস করবে বা জিজ্ঞেস করবে যে আমি ভবিষ্যতে কি হতে চাই, আমাকে ওইভাবে করতে যাবে, যে আমি কি হতে চাই আমাকে ওই বানানোর চেষ্টা করবে, যে পড়াশোনা কন্টিনিউ করবো। আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে তোর নাকি একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, ছেলে আমাকে ফোন দেয়। বলার পরে আমি বললাম যে হ্যাঁ ছিল। ও আমাকে এত পরিমাণে থাপ্পড় দেয়, মানে থাপ্পড়ের পর থাপ্পড় 2 হাত দিয়ে দিয়েছে, 2 গালেই দিতেই ছিল। আমি খুব জোরে কান্না করি তখন। করার পরে ও আমাকে বালিশ চাপা দিয়ে মুখের মধ্যে বালিশ চাপা দিয়ে বলে যে গলার সাউন্ড যেন রুম থেকে বের হয়ে না যায়। আমি খুব কান্না করতেছিলাম, কিন্তু আমার ওই পাশের রুম থেকে আমি এত জোরে কান্না করতেছিলাম, থাপ্পড়ের আওয়াজ কিন্তু শোনা যাচ্ছিল, আমার ভাবি শুনতেছিল। শোনার পরে মানে আমার ওর সাথে আমার প্রথম মিটেই খুব খারাপ একটা ধারণা আমার মধ্যে জেগে যায় যে ও আমার প্রথম শব্দতেই থাপ্পড়। আমার প্রথম একটা কথায় আমি ওর তো সত্য বলছিলাম, কারণ আমি যদি ওর মিথ্যে বলি হয়তো ও পরে শুনলে আমাকে অবিশ্বাস করবে যে আমার কাছে লুকাইছিস কেন। এই জন্য আমি সত্যটা বলার পরে আমি ছাপটা মেরে ফেলে নিঃশ্বাস নিয়ে তারপরে বললাম যে আমাকে সত্য বলাটা অপরাধ ছিল। তারপর আমাকে মানে জোর করে ফিজিক্যাল রিলেশনে জোড়ায়, আর ওটাতে আমার কোনোভাবে ইচ্ছে ছিল, কারণ ও প্রথম অবস্থায় থাপ্পড় মানে এতে আমার কোনো ইচ্ছে ছিল না, কারণ আমার তখনই ওর মধ্যে যে ওর প্রথম মিটে যে আমাকে থাপ্পড় মারতে পারে, ওর প্রতি আর কি ধারণা জন্মাবে। আমার ওটাতে কোনোভাবে ইচ্ছে ছিল না যে ওর সাথে আমার ধরনের কোনো কিছু হোক। তারপর ওর জোর করে ফিজিক্যাল রিলেশন হওয়ার পরে সকালবেলা যখন ঘুম থেকে উঠার পরে আমার অবস্থা খুবই খারাপ, খুবই। ও আমার এমন অবস্থা করছিল, মানে আমার ভাবি, তারপরে আমার আম্মু মানে ভাবি লজ্জায় আর কি, যে বলবে যে কালকে বিয়ে হয়েছে আজকে হসপিটালে অ্যাডমিট করতেছে, লজ্জায় আর ভর্তি করে না হসপিটালে। ও আমার এমন অবস্থা করছিল। তারপরে আমি হাঁটতে পারতেছিলাম না। তারপরে আমার ভাবি আমাকে কি করে, আমাদের পাশের বাড়ির আরেকটা ছেলে দিয়ে ভাবি এমনিতে ফার্মেসি থেকে পেইন কিলার এনে খাওয়ায়। তারপরে ভাবি ওকে ডাকে কিছু নাস্তা করার, সকালে নাস্তা হয়, নাস্তা হওয়ার পরে ভাবি ডাকে, বলে যে কি ভাই আপনি মানুষ, প্রথম মিটে ওরে আপনি এত মারা হাসছেন, তারপরে এমন অবস্থা, আপনি কি মানুষ নাকি? জীবনের বউ পাইতেন না? ও তো আপনারই, আপনি কি ওকে একদিনের জন্য পাইছেন যে একদিনের জন্যই ইয়ে করে মেরে ফেললাম বাস শেষ? ও তো আপনার সারা জীবনেরই। আপনি ওর প্রথম অবস্থায় এমন অবস্থা করলেন, লজ্জায় তো কিছু বলতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। এরপরে ও তখন নিচের দিকে তাকায় থাকে। তারপর আম্মু বলে যে দেখো আমার মেয়েটারে আমি 7 মাস বয়সে পাই, ও আবার আমার এটা জেনে বিয়ে করে যে আমি দত্তক নেওয়া। আমি ওরা অনেক কষ্টে মানুষ করছি, অনেক কষ্টে এই পর্যন্ত আনাইছি। ওর খুব ইচ্ছা পড়াশোনা করা, তুমি প্লিজ ওর পড়াশোনা করে। তারপর বললো যে আচ্ছা ঠিক আছে করাবো। ও আবার আম্মুকে একটু রেসপেক্ট করতো, আব্বুকে রেসপেক্ট করতো। তারপরে এর পরের দিন ও থাকার পরে এর পরের দিন আমি ওর সাথে আর ওইভাবে কথা বলি না। তারপরে ও বলে যে কি কালকে রাত্রের জন্য সরি। তা আমি বললাম যে এটা কোনো মানুষের আচরণ? আপনি আমাকে নর্মালি জিজ্ঞেস করতে পারতেন, আপনি আমাকে মেরে কি মজা পেয়েছেন বলেন তো, আমাকে এতগুলো থাপ্পড় মেরে কি মজা পেয়েছেন বলেন তো। তো বলে যে কি মারছি, প্রেম করছিস কি জন্যে?
তো বলে যে সম্পর্ক কয় বছর ছিল, আমি বললাম 4 বছর। ওর সাথে সাথে মুখ ঘুরে ফেলে কয় যে 4 বছরের সম্পর্ক, কি না কি হয়েছে আল্লাহ জানে। কিন্তু নিরু কখনো আমাকে টাচও করে নাই, অনেস্টলি বলতেছি, নিরু কখনো আমাকে টাচও করে নাই। ও একদম, ও খুবই ভালো ছিল, নামাজ পড়তো 5 ওয়াক্ত, তারপর ওর ক্যান্সার ছিল, ও কখনো ওই ধরনের কিছু ধরতো না, খুবই ভালো ছিল। আমরা সুযোগে পেতাম না, কোনোভাবে কেউ যদি দেখতো রাস্তা দিয়ে স্কুলে যাইতে কথা বলতাম, সাথে সাথেই বাড়িতে মাইর খেতাম প্রচুর। তারপরে তারপরে আমার বিয়েটা হয় 14 সালে, 14 অক্টোবর। তারপরে 14 সালের 14 অক্টোবর বিয়ে হয়। তারপর আমাকে এর 1 মাস হয় নাই, 7 তারিখে 7 নভেম্বর ওদের বাড়িতে নেওয়ার কথা হয়। তারপরে নিয়ে যাবে, তো আবার তখনই চলে যায়। বিয়ের 2 দিন পরে আবার চট্টগ্রাম চলে আসে, ডিউটি চট্টগ্রাম বন্দরে ছিল, আন্তর্বাহিনীতে ছিল, তো চলে যায়। এরপরে ও ফোন দিয়ে বলে যে কি পড়াশোনা অফ। আমি তো পুরা আকাশ থেকে পড়লাম যে ও বলছিল যে পড়াশোনা করাবে, আম্মুরে বলছিল, আম্মুকে অর্ডার দিছিল। আমার নতুন বই, একদম বইটা আমি 2 দিন আগে কিনছিলাম, ঠিক নানু থেকে টাকা নিয়ে 2 দিন আগে কেনা বই। আমার খুব খারাপ লাগতো বইগুলোর দিকে তাকায়, যে আমার খুব স্বপ্ন ছিল যে সায়েন্স থেকে পড়বো। আম্মু ফিনান্সিয়াল প্রবলেমের কারণে আমার সায়েন্সে দেয় নাই, তারপর আমি কমার্স নিয়ে পড়ি। তারপর আমার স্বপ্ন ছিল যে আমি আর্মি অফিসার হব, বিয়ের পরে ডিফেন্সের লোক নেয় না। তারপরে আমার খুব ইচ্ছা ছিল, খুবই ইচ্ছা ছিল যে আমি এমন কিছু। তারপরে ভাবলাম যে তারপর আমি পড়াশোনাটা কন্টিনিউ করব, তারপর আমি কিছু একটা করব। তারপর আমার পড়াশোনাটা অফ করে দেয়। অফ করার পরে আমার ফোনে বলে যে কেউ পড়াশোনা অফ, আমাকে ফোন টোন দেয় না, আম্মুর ফোন দিয়ে কথা বলতাম। তারপরে হচ্ছে কি ওদের বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি কিন্তু কখনো ধান সিদ্ধ করি নাই। আমাদের ধান সিদ্ধ করতাম, আমাদের ধান হয়তো অনেক বাড়িতে, কিন্তু ধানগুলো বিক্রি করে দিত, বিক্রি করে দিয়ে চাল কিনে আনতো। তারপর ওদের বাড়িতে যাওয়ার পরে ওর হচ্ছে 3 ভাই, ও হচ্ছে সবার ছোট। ওর মা বাবা খুবই বৃদ্ধ ছিল। তো আমি ওদের বাড়িতে যাওয়ার পরে আমি নিয়ে নিলাম যে আমার তো ওরাই ফ্যামিলি। তারপর আমি ওর সাথে কিন্তু আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল না, আমার কষ্ট কোনো কিছু আমি ওর সাথে শেয়ার করতাম না, কারণ আমাকে কথায় কথায় মারতো, খারাপ ব্যবহার করতো, বলতো যে তোর বয়ফ্রেন্ডের সাথে কি না কি হয়েছে, ওই সেই বাজে কথা বলতো। আমি কখনোই আমার কোনো আনন্দ, কোনো কষ্ট ওর সাথে শেয়ার করতাম না। আচ্ছা, খুব স্বাভাবিক সেটা। হ্যাঁ, কারণ ওর প্রথম দিনে ওর মায়েরটা আমার মনে আছে, ও প্রথম দিনে ওর প্রতি আমার খারাপ ধারণা, একটা ঘৃণা। তারপরে ওদের বাড়িতে যখন নিয়ে যায়, যখন প্রথম দিন যায়, প্রথম দিনের পর থেকে কোনোদিন আমার শ্বশুর শাশুড়ির একটা কাপড় কেউ ধুইতে পারে না, আমি ধুইছিলাম সব সময় যতদিন ছিলাম আমি। আমরা সংসার জীবন ছিল অনলি 6 মাসের। তো যখন আমি ওদের বাড়িতে যাই, তখন এত পরিমাণ কাজ আমার উপর চাপাই দিছে, এত পরিমাণ। আমি জীবনে এত কাজ করছি, এত কাজ, একা একটা সংসার সামলানো। তারপর বড় যার হচ্ছে 5টা ছেলে মেয়ে, ছোট যার হচ্ছে 3টা ছেলে মেয়ে, 8টা ছেলে মেয়ে। সকালে উঠে ওদের 8 জনের জন্য রুটি, আমার শ্বশুর শাশুড়ির জন্য রুটি, এতগুলো রুটি বানাইতে আমি পড়ে যেতাম, বানাইতে আমার পুরো টায়ার্ড হয়ে যেতাম, কারণ খালি পেটে এত রুটি বানানো যায় না। সকালে ঘুম থেকে সেই ভোরবেলা উঠেই এত কাজ করার পরে যখন একটু খাওয়ার টাইম হতো, তখন আমি খাবো সবার লাস্টে, তখন বলতো যে কেউ যদি এসে জিজ্ঞেস করতো যে বউ যে সকাল থেকে, ধর নতুন বউ অনেকে দেখতে আসতো, তখন বলতো যে কি বউ সকাল থেকে কাজ করতেছে, নাস্তা খাইছো? তো আমার শাশুড়ি বলতো যে সকাল থেকে এখনো কোনো কাজে হয় নাই, কাজ না করলে কি খিদে লাগে? সকাল থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, গ্রামের পরিবেশ, তারপরে হচ্ছে প্লেট বাটি হাঁড়ি পাতিল এগুলো ধোয়া, তারপরে হচ্ছে সকালে যে ফ্রেশ পানি থাকে পানি উঠানো পুকুর থেকে, তারপরে হচ্ছে রুটি বানানো, না তারপরে ভাজি টাজি বানানো। এরপরে আমার শাশুড়ি বলতে যে সকাল থেকে এখনো কোনো কাজে হয় নাই, কাজ না করলে কি খিদা লাগে, এখনো খাওয়ার সময় হয় নাই। আমার ওই জিনিসটা খারাপও লাগতো, আবার হাসিও পেতাম, যে লাইক জোকার, যে কাজ না করলে নাকি খিদা লাগে না। তারপরে হচ্ছে সকাল থেকে এত কাজ হয়েছে, তারপর বলতেছে না এত খাওয়ার এত পরিমাণ কষ্ট দিয়েছে, ছোট্ট একটা রুটিও নিতে, রুটির ভাগ করে অর্ধেকটা দিতে আমার খুব খারাপ লাগে। কারণ যখন অনেক বেশি পরিশ্রম হয় তখন খাবারটা ডিপেন্ড করে, খাবারটা অনেক তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি খিদা লাগে, কিন্তু খাবারটা চাইতাম টাইম মতোই খাইতে বলতাম। আমার না দেওয়া ছাড়া, আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস যে আমাকে কেউ বেড়ে না দিলে আমি নিজের হাত দিয়ে কোনো খাবার নিয়ে খাই না। তখন আমি নিজে থেকে, আমার আম্মু শৃঙ্খলা শিখেছিল ওই বাড়িতে থাকা অবস্থায়। আমি বলতো যে কি তোমার ভাবি যখন বেড়ে দিবে তখন খাবা, বা আমি বেড়ে দিলে তারপরে খাবা, নিজের হাত দিয়ে খাবা না।
তো ওই থেকে যখন ওই শ্বশুর বাড়িতে যখন আমার শাশুড়ি দেওয়া ছাড়া খেতাম, তো তারপরে আমি সবকিছু রান্না করতাম। ধান সিদ্ধ করতে দেয়, অনেকগুলো ধান সিদ্ধ 27 মণ ধান সিদ্ধ করি একা একা। ধান অনেক দূরে মাঠে নিয়ে যেতাম, করতাম। তারপরে একদিন আবার শ্বশুর বাড়িতে প্রথম মাইক যেটা। ঠিক আছে, ছোট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে কানেক্টেড থাকবেন ডিটেল আপডেটের জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/KEBRIA.RJ, পেজটি আছে RJ কিবরিয়া নামে। এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর পেজে www.facebook.com/ILoveDhakaFM। লাইক দিয়ে কানেক্ট থাকবেন প্লিজ। এই ফাঁকে প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে, একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 0961001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন। আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। স্বাগত আরো একবার বিরতির পর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 সারা দেশব্যাপী। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, নিশি রয়েছে আমাদের সঙ্গে। নিশি, আমরা যেখানটায় ছিলাম, তো প্রথম দিন হচ্ছে কি, আমি আমার শ্বশুরকে দুপুরবেলা ডাকি যে আব্বা উঠেন, খেতে উঠেন। তারপর উনি উঠতেছেন, দেখে উঠেন না, খাবেন না। আমি এটা বললাম যে পরের বার আব্বা ডাকি নাই কেন, শুধুমাত্র এই ইস্যুটা যে পরের বারও কেন আমি আব্বা উঠেন না বলি নাই। প্রথম বললেন যে আব্বা উঠেন, খাবেন না। তারপর বললো আব্বা উঠেন না, খাবেন না। আব্বা উঠেন, খাবেন না, এটা বলছি, আব্বা বলি নাই কেন। ও এর আব্বা বলিস না কেন, তোর বাপ না রেখে বাপ বলতে গিয়ে আমি তো এটা কখনোই মনে করি, আমি তো আব্বা আম্মা বলে ওদেরকে সম্বোধন করি। এটা তো আমি ওনাকে এটা বলিনি। আর সব কথাই কিন্তু বাবা বলা লাগে না। আমি যখন কাউকে ডাকি যে একবার নাম ধরলে সব জায়গায় নাম ধরতে হয়, ঠিক এটাও কিন্তু একটা নাম হিসেবে ব্যবহার হয় যে আব্বা উঠেন না, আব্বা খাবেন না, আব্বা আব্বা বলা লাগে, একবার আব্বা বললেই তো হয়। ও আমাকে সাথে সাথে ওই যে নারকেল গাছের যে কোদা থাকে, এত মারা মারছে ওরা যে কি আব্বা ডাকিস, আবার বলে যে কি সব কথা বলা লাগে, তুই কি অনেক বেশি বুঝিস, এত মারা মারছে। এরপরে আমি পাটি বুনতে পারতাম, যে শীতল পাটি। তখন আমাকে হয়তো মাস শেষ হলে 2 দিনের জন্য বাড়িতে যেতে দিত আম্মুর কাছে। তো মাস শেষ হয়েছে, আমি বললাম কি বাড়িতে যাব কালকে, যাব কি? তো বলে যে কি আচ্ছা যাইস। তারপরে যখন আমার শাশুড়ি জিজ্ঞেস করলো তুমি কি পাটি বুনতে পারো? হ্যাঁ পারি, কিন্তু এমনিতে কারো থেকে শিখি নাই। বড় আপু পারতো, কিন্তু বড় আপু কখনো আমার শিখেতো না, উনি আমার সামনে বানাতো না। এমনিতে আমি দেখে দেখে পারি, যে পাটি বানানো শেষ হয়ে গেছে, পাটিটা টানা রাখছে, ওখান থেকে দেখে দেখে পারতাম, শিখে গেছি। ও বলার পরে সাথে সাথে ও পাটি বানার যে গাছ থাকে ওই গাছ কাটা শুরু করে দিয়েছে, যেন আমি বাড়িতে না যেতে পারি। তারপরে আমার বাড়িতে যেতে খুব বিয়ে করতো, কারণ এখানে আমি খুবই অত্যাচারিত হতাম, খুব মারতো। আর আমার শাশুড়ি খুব মিথ্যে কথা বলতো ওর কাছে। তারপরে পাটি বোনার গাছ কাটে, তারপরে আর যাওয়া হয় না বাড়িতে। তারপরে ওগুলো চিলে টিলে শুকাই টুকে পাটি বানাতাম। একটা পাটি বানাইতাম, 5 আছে 6টা, একটা বানাইছে, আর একটা বানানো অর্ধেক
অর্ধেকটা বানাইছে। বানানোর পরে ও আমার শাশুড়ি প্রতিনিয়ত মিথ্যে কথা বলে, ও এই জন্যই আমার ওর চিটাগং থাকা অবস্থায় আমার সাথে খারাপ ব্যবহার করতো। তারপরে একদিন সন্ধ্যার সময় পার্টি বলতেছি, বোনার পরে মাগরিব আজান দিয়ে তো উঠে যেতাম যে আর নামাজ পড়তে হবে। তো মাগরিব আজান দিয়েছে, আমি উঠছি, তখনই ও ফোন দিছে। ফোন দেওয়ার পরে তখন আমি ফোন রিসিভ করে কথা বললাম। তারপরে কথা বলে ও বলেছে কি মার কাছে দাও, তাই মার কাছে দিলাম। ওরা আমার সাথে কথা বলছে। তো আমি অনেকক্ষণ তো মানে নিচে বসেছিলাম, মাটিতে বসেছিলাম তো পাথরে। এখন আমার কোমর ব্যথা করতেছে, একটু খাটে বসলাম, আমার শাশুড়ির খাটে। তো উনি নিচে বসে নামাজ পড়বে বলে বসে আছে তফসিলে। উনি নামাজের বিছনায় বলতেছে, তোর বউ এখনো পর্যন্ত একটা পাতি মানে বিছনার একটা পাতা গাঁথে নাই, চিকন যে পাতা থাকে ওই পাতা একটাও গাঁথে নাই। ও সারা দিন একটা কাজও করে না, একটা পাতাও গাঁথে নেই। আমি মাত্র পাতা গেঁথে উঠলাম, মাত্র ও ফোন দেওয়ার পরে উঠলাম। মাগরিব আজান দিচ্ছে, এখন নামাজ পড়তে হবে, হাঁস মুরগি ঢুকাতে হবে, তারপর পানি টানি ঢুকাতে হবে, এজন্য। তো উনি এটা বললে, তারপর বললো যে ও মানে ফোনে একটু ভলিউম বড় ছিল, শোনা যাচ্ছিল যে ও কি বলতেছে। তারপর বলছে ও একটা কাজ করে না, কমপ্লেইন করেছে আপনার এগেইনস্টে। হ্যাঁ, কমপ্লেইন করার পরে তারপরে উনি যখন ফোনটা খাটের উপরে রাখবে, নিচে বসে নামাজ পড়তেছিল, নিচে থেকে ফোনটা উপরে রাখতে যে দেখে যে আমি খাটের উপর বসে আছি। আমি কিছু মনে করি হাসতেছি, ওনার দিকে তাকায় যে উনি মিথ্যে কথা বলতেছে। শাশুড়ি? হ্যাঁ, উনি আমাকে দেখে একটু ছোট খেয়ে যায় যে মিথ্যে বললো। নামাজের পার্টিতে বসে মিথ্যে বললো, একটু ছোট খেয়ে যায়। তখন দেখা যায় আমি ওনার দিকে তাকায় হাসতেছি। তখনই আমি মানে কেন খুব হাসি আসলো যে উনি নামাজের পার্টিতে বসে মিথ্যে কথা বলতেছে। তাও আমি মাত্র উঠলাম পার্টি বানায়। একটা 5 হাতে 6 হাতে পার্টি বানতে অনেক সময় লাগে। পার্টি কি আপনারা বিক্রি করতেন? না, বিক্রি করতে বলতে কি, ওই তখন পার্টি ছিল না, খাটের মধ্যে বিছানা আমাদের নিজেরা ব্যবহার করার নিজের ব্যবহার জন্য। আমার বড় ননসের জন্য, ছোট ননসের জন্য 2টা বানাইতে হবে, আর আমাদের জন্য। তো তখন উনি মিথ্যা কথা বলার পরে আমি হাসলাম, উনি আমার দিকে তাকাই এবার হাসি দিল। হাসি দেওয়ার পরে তারপরে নামাজের পরে ও তো জানে আমি এখন নামাজ পড়বো, তো নামাজ পড়লাম, কাজটা শেষ করলাম। শেষ করার পরে ও ফোন দিছে, আবার ফোন দিয়ে বলে কি তুই নাকি একটা কাজও করিস না, মা বসে বসে পার্টি বানায়। তারপরে আমি বললাম তোমার মাকে চোখে দেখে পার্টি বনবে, এটা বললাম। তোমার মতো চোখে দেখে না, পার্টি বনবে কিভাবে? তাহলে একটা পার্টি যে বোনা হয়েছে ওটা কে বনছে বলো তো? আর একটা পার্টি যে অর্ধেকটা বানাইছে, 3 হাত বানানো হয়েছে, তাহলে ওটা কে বানাইছে বলো তো? তখনই আমার শাশুড়ি এসে আমার ফোন আমার হাত থেকে নিয়ে যাবে, বলে যে কি এই ছগলখোর দুইঞ্চা মানে যাতা বলতেছে। আমি ছগলখোর কাকে বলে আপনি জানেন? ছগলখোরি তো আপনি করছেন, আমি করি নাই। আমি তোর কাছে কোনো মিথ্যে কথা বলি নাই, আপনি মিথ্যে কথা বলতেন। এখন ও আপনি ওর কাছে মিথ্যে কথা বললেন, আমি তো আপনাকে এটাও বলি যে আপনি মিথ্যে কথা কেন বললেন। আমি শুধু এটা বললাম যে পার্টিটা যদি আমি না বনি তাহলে পার্টি একটা বানানো হয়েছে, 6 হাতে 5 হাতে পার্টি বনতে কি কম সময় লাগে? এই পার্টিটা বনেছে কে? আর এখন যে 3 হাতে একটা বানানো হয়েছে ওইটা বানাইছে কে? তারপরে আমি এইসব কিছু মনে করতাম না, জানতাম যে আমারই সংসার। আমাকে সবাই বলতো যে আমার সংসার তোমার সংসার তুমি তো করবে। তো আমি বলতাম যে আমার সংসার আমি করি। তারপরে করতাম, কিন্তু আমার সব সময় একটা আফসোস থাকতো। আমি মাঝে মাঝে যদি ওর একটু মাইন্ড ভালো হইতো তখন আমি বলতাম যে আমি পড়াশোনা তো করি, আমার ফার্স্ট ইয়ার ফাইনাল চলে আসছে, আমি কলেজে যাই, আমি পরীক্ষাটা দিই, 2nd ইয়ারে ভর্তি হব। ও বলতো যে কি না দরকার নেই, পড়াশোনা করা লাগবে না, পড়াশোনা করবা ছেলে মেয়ে হওয়ার পরে। তারপরে হচ্ছে কি ও চাইতে যে তাড়াতাড়ি বাচ্চা নিতে। আমি বললাম যে তখন আমার মানে স্বাস্থ্য আগে ভালো ছিল, তখন ওদের বাড়িতে এত কাজ করার পর আমার স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যায়, অনেক ওয়েট কমে যায়। করে দেওয়ার পর আম্মু বলে যে কি ওরে বলে যে বাচ্চা নিও না, নিশি এখনো ছোট তো, ওর এখন মানে স্বাস্থ্য অবস্থা খুব খারাপ, বাচ্চা নিও না। তারপর বাচ্চা নেওয়ার চেষ্টা করে। তারপর ও সবসময় সন্দেহ করতো কি আমি না নিরুকে ফোন দিই, কিন্তু আমি নিরু কখনো ফোন দিতাম না। তারপরে হচ্ছে আমি চিন্তা করি যে এভাবে লাইফ চলে না, কারণ আমি মোটামুটি পড়াশোনা করছি। আমি চাই না যে অন্যদের মতো এরকম আমার লাইফটা কাটুক, যে সারা জীবন যন্ত্রণা, ছোট থেকে কিন্তু যন্ত্রণা ভোগ করে আসছি, চাই না যেরকম। তারপরে আমি আমার ফোন দিয়ে ফেসবুকে ঢুকতাম, মাঝে মাঝে আমার আইডি ছিল। তো একটা আপুর সাথে যোগাযোগ, আপুরে বলার পরে আপু বলে যে কি তুমি চলে আসো, এভাবে লাইফ চাই না, তোমার সারা জীবন এভাবে কাটতে হবে। তারপরে আমি 6 মাসের মাথায় এই অচেনা একজন মানুষের কথা শুনে চলে আসলেন। হ্যাঁ, তো আপুকে আমি প্রায় সময় বাড়িতে গেলে নক করতাম যে আপু এমন এভাবে চলতেছে, এই মাসে এরকম হয়েছে এরকম। ও আমাকে একটু ইস্যু নিয়ে এত মারত
তো আর হচ্ছে আবার পণ করে বসে যে আমি জানি, কিন্তু আমার কথা হচ্ছে চলে আসলেন কিনা এই আপুটার ক্ষেত্রে, চলে আসলেন হ্যাঁ, ঢাকাতে? চলে আসি। তারপর হচ্ছে ও 3 লাখ টাকা চাই, দুবাই যাবে, ও আনসার চাকরি করবে না। তারপর বলে যে 3 লাখ টাকা চলে আসার দাও। পরে আপুর কাছে থাকলেন, কত সালে চলে আসলেন? আর তারপর 2015 সালের এপ্রিলে চলে আসি, এপ্রিল 26 তারিখে। তারপর আপু বলে যে কি তুমি ঢাকায় চলে আসো, কোনোভাবে টিকিটটা নিয়ে তুমি চলে আসো, আমি একটা তোমার কাজের ব্যবস্থা করে করে দেয় দেবো। শেষ পর্যন্ত কাজের ব্যবস্থা? হ্যাঁ, তারপরে আমি ওনার কথা মতো কাউকে না বলে চলে আসি। হ্যাঁ, কারণ মাত্র যে এটা আমি বাড়িতে জানাইতাম, ভাইয়েরা মানে সবাই জানতো আপনি আমরা পালিয়ে জানতাম। গেছেন বাড়ি থেকে? হ্যাঁ, বলতে আম্মুরে বলে গেছে যে আম্মু আমি চলে যাচ্ছি। আম্মু বলতো যে কই যাচ্ছি, আমি বলছি যে আমি জানি না, কিন্তু আমি আর সহ্য করতে পারতেছি না। আপনাদের কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ হয়েছে, কে ডিভোর্স দিয়েছে? ডিভোর্সটা আমি দিয়েছি। আপনি দিয়েছেন। আপনার দেনমোহরের টাকা বুঝিয়ে পেয়েছেন? না, ওকে, সেটা এখনো দেয়নি। আচ্ছা, আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন। আপনি এখন কি করেন? এখন হচ্ছে আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়তেছি। আবার পড়াশোনা শুরু করেছেন? আমি ওই যে ওখান থেকে যখন চলে আসি তখন আমি অনেক কষ্ট করে ঢাকায় চলে আসি। চলে আসার পরে আমি একটা মিরপুর 14 নম্বরে কচুকাতার এখানে একটা সমিতিতে জব নিয়ে, আপু জব নিয়ে দেয়, ওখানে জব করতে থাকি। তারপর সেকেন্ড ইয়ারে ভর্তি শেষ, টেস্ট পরীক্ষার কয়েকদিন আগে আমি মানে ইন্টারেস্ট ফাইনালের টেস্ট পরীক্ষার 4 দিন আগে আমি অনেক কষ্টে মানে প্রিন্সিপালের দরজায়, তারপর আমি জানি আপনি অনেক কষ্ট করেছেন, কিন্তু একটা কথা হচ্ছে যে এই তারপর আপুটা আবার- আপনাকে কেন হেল্প করে? আপুটা এর নিঃস্বার্থে হেল্প করে, যে এত কষ্ট মানুষের, ও আপুটার এ টু জেড মানে ছোট থেকে সবকিছু বলছি আচ্ছা, প্রায় সময় চ্যাটিং এ। এই আপুর সঙ্গে আপনি এখন আছেন? না আপুর সামনে এখন আপনার নেই। এখন এখন চলে আমি- কিভাবে? পয়সা আসে কোত্থেকে? এখন আমি জব করতাম কিন্তু আপাতত করতেছি না, মানে আমার জবটা চলে গেছে হচ্ছে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হচ্ছে আমি পা বাচ্চা কেটে কাচ্চা গেছিলাম। আছে কিছু? মানে আগে না, ঘরের বাচ্চা না, কাচ্চা না, হয় না? আমার 6 মাস সংসার ছিল, তখন আর বাচ্চা 6 মাসের সংসার? 2 মাসের একটা বাচ্চা কনসেপ্ট করে, কিন্তু অনেক বেশি কাজের প্রেশার, আমি একদম নষ্ট হয়ে যায়। পড়ে গেছি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি করবেন? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে কি, আমি পড়াশোনা তো এখন কন্টিনিউ করতেছি, তারপর হচ্ছে কি আমার কষ্ট, আমি এখন নিজে নিজে বিয়ে করতে জানি, যদি আমি এখন চাকরিটা করতেছি না, চাকরি খুঁজতেছি, পড়াশোনাটা কমপ্লিট করবো, মাস্টার্স কমপ্লিট করব, তারপর বিসিএস দেওয়ার চেষ্টা করব, তারপরে একটা গভর্নমেন্ট জব করব। আপনি যেদিন এই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবেন সেদিনই হবে আপনার এই জীবন গল্পটা বলা সার্থক। আজ পর্যন্ত শুধু এটা একটা স্ট্রাগল গল্প, এবং এই জায়গাটা থেকে অনেক মেয়েই এই ধরনের স্ট্রাগল বাংলাদেশে করেন। সেই অর্থে জীবন গল্প এটা তেমন কোনো গল্প না, যদি আমি নক করার জায়গা থেকে বলি। কিন্তু যদি আপনি সত্যি সত্যি বিসিএস অফিসার হতে পারেন, যদি আপনি সত্যি নিজের পায়ে দাঁড়াতে পারেন, তাহলে আমরা আপনাকে উদাহরণ হিসেবে দাঁড় করিয়ে বলতে পারবো লাখ লাখ মানুষকে যে এই মেয়েটি পেরেছে, সুতরাং আপনাদেরও পারা উচিত। প্রিয় শ্রোতা, আমরা শেষ করছি আজকের এই জীবন গল্প। আগামী বুধবার আমি আরজি কিপ্রিয়া আবারও ফিরে আসবো। আর সবসময় একটা কথা বলি, প্রতিটি জীবনই আসলে সম্ভাবনাময়। প্রতিটি জীবনের প্রতি আমাদের রেসপেক্ট থাকুক, কোনো মানুষকেই যেন আমরা অবজ্ঞা না করি, নিজের সমস্যাটাকেই যেন সবচেয়ে বড় সমস্যা করে না দেখি, কারণ আপনি যে সমস্যার মধ্যে আছেন তার থেকেও হয়তো বড় সমস্যায় আরো একজন আছে। সুতরাং মানুষের পাশে গিয়ে যেন দাঁড়াই, অন্যের আনন্দে যেন আনন্দিত হই, অন্যের দুঃখে যেন দুঃখিত হই। সবসময় মনে রাখবেন, প্রতিটি মানুষই ভুল করে, প্রতিটি মানুষই ভালো করে। সুতরাং ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় মানুষ, এবং মানুষকে যেন সেই প্রাপ্য সম্মানটা আমরা দেই। অনেক ভালো